আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সো সবাইকে স্বাগতম জানাচ্ছি তো সিলেবাস শেষ হয়েছে, সিলেবাস কমপ্লিট প্রোগ্রামে, যেখানে আসলে আমরা কি করব, আমরা প্রায় 2 মাসের মধ্যে তোমাকে সিলেবাস, তোমাদের এইচএসসি 25 এর যে সিলেবাস আছে ওইটা আমরা কমপ্লিট করার চেষ্টা করব, ঠিক আছে? সো আজকে এটা আমাদের ফিজিক্সের প্রথম ক্লাস শুরু হচ্ছে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার, যেটা হচ্ছে আমাদের ভেক্টর দিয়ে শুরু করবো আর কি। সো এটা কাইন্ড অফ হচ্ছে আমাদের 2টা বা 3টা লেকচার লাগতে পারে, বাট আমরা যতটুকু চেষ্টা করব যে যতটুকু অল্প সময়ের মধ্যে তোমাকে যতটুকু সম্ভব কম থিওরি জানায় যতটুকু সম্ভব অ্যাপ্লিকেশন দেওয়া, মানে অ্যাপ্লিকেশন মানে হচ্ছে যেখানে আসলে আমরা ম্যাথ বেশি সলভ করবো, বোর্ডের টেস্ট পেপার বেশি সলভ করবো, ঠিক আছে? সো এখন তোমাকে জাস্ট আমি একটু ডিসক্লেমার দিয়ে রাখি ব্যাপারগুলো, আমাদের ক্লাসটা কেমন হবে আর কি। ক্লাসটা কেমন হবে বলতে, নর্মালি আমরা যদি চিন্তা করি যে তোমাকে একদম একাডেমিকে প্রথম থেকে যদি আমরা শুরু করি, তখন দেখা যাবে আমরা অনেক থিওরি বেসড পড়াশোনা করি। থিওরি বেসড পড়াশোনা মানে কি, কোনো একটা সূত্র কোথা থেকে আসছে, তখন ওইটা আমরা একদম প্রতিপাদন থেকে শুরু করে দিই। বাট এখন আমরা কি করবো, এখন তোমাদের আসলে সিলেবাস কমপ্লিট করাটাই আসলে মেইন আসলে আমাদের গোল। তো সেক্ষেত্রে আসলে আমরা তোমাকে চেষ্টা করবো যেসব জিনিস তোমাকে জানানো, ওইসব জিনিস জানানো, মানে যেসব জিনিস একদম তোমাকে লাগবেই সিলেবাস শেষ করার জন্য, ওইসব জিনিস তোমাকে সিলেবাস শেষ করায় দেওয়া। আর যেগুলো জিনিস খুব একটা লাগবে না, বাট তোমার হয়তো বেসিক ক্লিয়ারের জন্য বা জানার জন্য লাগতে পারে, ওইসব জিনিস আমরা একটু স্কিপ করবো, বাট বলে দিব যে কোন কোন জিনিস তোমাকে নিজে পড়ে নিতে হবে আর কি, ঠিক আছে? সো সামনে আস্তে আস্তে প্রসিড করলে তুমি বুঝতে পারবা যে কোন কোন জিনিস আসলে লাগতেছে, প্লাস যেসব জিনিস লাগতেছে আমি পড়াচ্ছি ওইগুলোই দেখবা টেস্ট পেপার সলভ করার জন্য আমাদের লাগতেছে। সো এটার জন্য খুব মানে বুঝতে পারবা। সো সাথে থাকছি আমি মাহবুব রহমান জিবরান, বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে। আচ্ছা, সো সবার ফার্স্টে আমরা যেটা দেখবো যে আমরা প্রত্যেকটা জিনিসকে আমরা একটা টাইপ ওয়াইজ ভাগ করে ফেলছি। সো প্রথম টাইপটা আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের দুইটা ভেক্টরের লব্ধি, তারপর হচ্ছে ভেক্টর উপাংশ, তারপর আয়ত একক ভেক্টর, আর দেখবো হচ্ছে আমাদের নদী এবং স্রোতের ম্যাথ বা নদী বা নৌকার ম্যাথ আর কি, ঠিক আছে? সো এখন তোমাকে যদি আমি ফার্স্টে একদম প্রিলিমিনারি কয়েকটা ধারণা দিতে চাই যে আসলে আমাদের ভেক্টর জিনিসটাকে আমরা মানে ভেক্টর জিনিসটা জানার আগে আমরা দেখবো যে ভেক্টরের সাথে একটা জিনিস ওয়ার্ড সংযুক্ত আছে, সেটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। তার মানে এখন আমাদের ভেক্টর বোঝার আগে আমাদের একটু বোঝা উচিত যে রাশি জিনিসটা আসলে কি। তো সবার ফার্স্টে আমরা একটু যদি প্রিলিমিনারি ধারণা পাই, সেটা হচ্ছে আমাদের রাশি জিনিসটা হচ্ছে এইটা যে মানে এই ভৌত জগতে, মানে ভৌত জগৎ বলতে বোঝাচ্ছি আমরা যেসব যেগুলো দেখি আর কি। সো এই ভৌত জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি তাকে আমরা বলতেছি রাশি। আচ্ছা, এখন কি পরিমাপ করতে পারি? তুমি সিম্পল চিন্তা করতে পারো, তুমি তোমার আসলে আমাদের ভর চিন্তা করতে পারো, তুমি ভর কি করতে পারো, পরিমাপ করতে পারো। তারপর তুমি এই যে আমার যে হাতে যে কলমটা আছে ওইটা আসলে তুমি কি বের করে ফেলতে পারবা, ওইটা তুমি দৈর্ঘ্য বের করে ফেলতে পারবা, ঠিক আছে? তার মানে এই যে দৈর্ঘ্যটা বের করতে পারতেছি, তাহলে এই দৈর্ঘ্যটাকে আমরা বলবো একটা রাশি। তারপর ইভেন তুমি বের করতে পারবা যে তোমার আর আমার মধ্যে ডিস্টেন্স, যদিও আমরা ভার্চুয়ালি দেখতে পাচ্ছি, বাট আমার সামনে একটা ক্যামেরা আছে নাকি, সো এই ক্যামেরা আর আমার মধ্যে ডিস্টেন্স আছে সেটা কিন্তু আমি চাইলে টেপ দিয়ে পরিমাপ করে ফেলতে পারি। এখন এই যে পরিমাপটা করতে পারলাম, তখন আমি তাকে বলবো রাশি। তার মানে এই যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটা একটা রাশি, সিম্পল কথা। আচ্ছা, এখন এই রাশিকে আমরা চাইলে অনেকভাবে ভাগ করতে পারি, বাট তোমাদের বইতে যে বা তোমাদের যে সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে জাস্ট দিকের উপর ডিপেন্ড করে, ডিরেকশনের উপর ডিপেন্ড করে। এখন দিক বা ডিরেকশনের কথা যদি আমি চিন্তা করি, তাহলে আমাদের রাশিকে আমরা দুইভাবে ভাগ করি, একটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি, আর একটা হচ্ছে আমাদের স্কেলার রাশি। তাহলে এই জিনিসগুলো মোটামুটি আমরা সবাই জানি, সো এই জন্য মানে আহামরি একদম ডিপলি আমি যেতে চাচ্ছি না আর কি। সো আমরা চিন্তা করি যে আমাদের ভেক্টর রাশি আর স্কেলার রাশি, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে এইটা যে আমাদের, আমরা একটু এটা থিকনেসটা ঠিক করে নেই, এইটা থিকনেসটা ঠিক করে নেই, এটা একটু বাড়াতে হবে। সো যেটা বলছিলাম যে আমরা যদি স্কেলার রাশি আর ভেক্টর রাশির মধ্যে যে ডিফারেন্সটা যদি দেখতে চাই, তাহলে এই ডিসটেন্সটা যে আসলে আমাদের স্কেলার রাশিতে আমাদের আসলে কোনো ধরনের দিক থাকে না, কোনো ধরনের কি দিক থাকে না, বা এটাকে আমরা বলতে পারি যে স্কেলার রাশিকে প্রকাশ করার জন্য আমাদের দিকের প্রয়োজন পড়ে না। আচ্ছা, তার মানে আমাদের ভেক্টর রাশির কথা যদি আমি চিন্তা করি, তাহলে ভেক্টর রাশির জন্য আমাদের অবশ্যই লাগবে কি বলতো, অবশ্যই দিক লাগবে। আর দুইটার ক্ষেত্রে আমরা বলতেছিলাম যে কোন একটা রাশি হওয়ার জন্য তার একটা কি লাগবে, পরিমাপ লাগবে বা পরিমাণ লাগবে। তাহলে পরিমাপ করার জন্য আমাদের একটা কি লাগবে, মান লাগবে। তাহলে ওই মানটাই তো পরিমাপ করবো নাকি? তার মানে অবশ্যই আমাদের এই দুইটার ক্ষেত্রে মানটা অবশ্যই থাকতে হবে, নাহলে রাশি বলতে পারবো না। তাহলে এটার ক্ষেত্রে দিকও আছে, ভেক্টরের ক্ষেত্রে মানও আছে, দিকও আছে, আর স্কেলারের ক্ষেত্রে জাস্ট মানটা আছে, দিক নাই, সিম্পল কথা। এখন আমাদের বইতে যে সংজ্ঞা আছে, ওই সংজ্ঞাতে আমাদের কি বলে দেওয়া আছে দেখো তো। বলে দেওয়া আছে যে যেসব ভৌত রাশির শুধুমাত্র মান আছে কিন্তু দিক নেই, তাদেরকে আমরা বলি স্কেলার রাশি। তারপর হচ্ছে আমি যদি ভেক্টর রাশির কথা চিন্তা করি, বলে দেওয়া আছে যে যেসব ভৌত রাশির মান এবং দিক দুই আছে তাদেরকে আমরা ভেক্টর রাশি বলি। আচ্ছা, এখন ইম্পর্টেন্ট হচ্ছে কি, এখান থেকে জাস্ট আমাদের সংজ্ঞাটার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের উদাহরণগুলা। আর উদাহরণগুলা মোটামুটি আমরা আগে থেকে ধারণা পেয়ে গেছি, বাট আমি তোমাকে ধরো তোমরা অনেকে কি করো যে
মানে এগুলো মুখস্থ ঢালাওভাবে মুখস্থ করা শুরু করে দাও, ঠিক আছে? সো তোমাকে আমি একটা সাজেশন দিতে পারি যে এইভাবে যদি তুমি মুখস্থ করতে থাকো তাহলে ব্যাপারগুলো ভুলে যাবা। বাট তুমি যদি প্রত্যেকটা পয়েন্টকে আলাদা আলাদাভাবে চিন্তা করো, যেমন আমি যদি চিন্তা করি দৈর্ঘ্যের কথা তুমি কই পেতে পারো? দৈর্ঘ্যের কথা তুমি ভেক্টরে পেয়ে যাবা। তারপর ভর, সময়, এই জিনিসগুলো কোথায় পেয়ে যাবা? এই জিনিসগুলো তুমি যে নিউটনিয়ান বলবিদ্যা ওইটাতে পেয়ে যাবা। তারপর বৈদ্যুতিক বিভব স্থির তড়িতে পেয়ে যাবা। তারপর দ্রুতি গতিবিদ্যাতে পেয়ে যাবা। কাজ শক্তি ও ক্ষমতাতে পেয়ে যাবা। তারপর আয়তন, ঘনত্ব, এগুলো তো সামনে আগেই পাইছো। তারপর দূরত্ব, শক্তি কোথায় পাবা? কাজ শক্তি ও ক্ষমতাতে। তড়িৎ আধান কোথায় পাবা? স্থির। তারপর তড়িৎ প্রবাহ কোথায় পাবা? চলতড়িতে। সো দেখছো মানে আমাদের যে যতগুলো উদাহরণ আছে সবগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা চ্যাপ্টারের অন্তর্ভুক্ত, ঠিক আছে? সো আমি তোমাকে সাজেস্ট করবো যে এইভাবে ঢালাওভাবে মুখস্থ না করে তুমি কি করবা, প্রত্যেকটা চ্যাপ্টার যখন পড়বা না তখন ওইটা একটু ভালো করে পড়ার চেষ্টা করবা। যখন ভালো করে কনসেপচুয়ালি পড়বা তখন তুমি আস্তে আস্তে বুঝে ফেলবা যে আসলে এইটা আসলে ভেক্টর রাশি হবে, ভেক্টর রাশি হওয়ার কি এর বিকল হওয়ার সম্ভাবনা নাই আর কি। সো ব্যাপারটা তো বুঝছো নাকি? সো ঢালাওভাবে মুখস্থ না করে প্রত্যেকটা জিনিসকে আলাদাভাবে বোঝার চেষ্টা করবা যে কোনটা ভেক্টর রাশি কোনটা স্কেলার রাশি, তখন আসলে কনফিউশন হওয়ার সম্ভাবনা থাকবে না। আচ্ছা, এখন আমি যেটা বলতেছি যে স্কেলার রাশি আর ভেক্টর রাশির ক্ষেত্রে এই উদাহরণগুলো আমরা মোটামুটি দেখব। যেমন আমরা চিন্তা করতে পারি যে ভরের কথা যদি চিন্তা করি, ধরো সাপোজ তোমাকে বললাম যে আমার ভর হচ্ছে 70 কেজি। তোমাকে কি আমি বলতে হয় যে আমার মাথার দিকে 70 কেজি বা পায়ের দিকে 70 কেজি বা ডান দিকে 70 কেজি বাম দিকে 70 কেজি? আমরা কিন্তু এভাবে বলি না। আমরা বলি যে তো আমার হচ্ছে ভর 70 কেজি। তার মানে এইটা প্রকাশ করার জন্য আমার কোনো ধরনের দিকের প্রয়োজন হচ্ছে না, ঠিক আছে? কোনো ধরনের কি দিকের প্রয়োজন হচ্ছে না। তারপর আমার সময়ের কথা যদি বলি, ঘড়িতে কি আমরা বলি যে ডান দিকে 20 সেকেন্ড বাম দিকে 20 সেকেন্ড? বলি না তো, না? তার মানে আমরা বলতে পারি যে আমরা সেকেন্ড, সময়, তাপমাত্রা বা টেম্পারেচার ক্ষেত্রে তুমি বলতে পারো যে আজকে টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস, ডান দিকে বাম দিকে উত্তর দিকে দক্ষিণ দিকে। বলি না তো? তার মানে এইটা প্রকাশ করার জন্য আমাদের কিসের প্রয়োজন হচ্ছে না? দিকের প্রয়োজন হচ্ছে না। তাহলে এটাকে আমরা বলবো স্কেলার রাশি। আচ্ছা, তো এগুলো সবগুলো যদি বিশ্লেষণ করো তাহলে বুঝতে পারবা যে আসলে কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি। আচ্ছা, ভেক্টর রাশির কথা যদি চিন্তা করি তাহলে ভেক্টর রাশির ক্ষেত্রে একটা জিনিস আছে, যেমন হচ্ছে ফোর্স। ধরুন আমরা চিন্তা করলাম ফোর্স, বল। তাহলে আমি বলতে পারি যে আমি ডান দিকে 5 নিউটন বল প্রয়োগ করতেছি বা বাম দিকে 5 নিউটন বল প্রয়োগ করতেছি। তার মানে একটা দিকের একটা কিন্তু ভালো একটা কি আছে, গুরুত্ব আছে। তারপর তুমি চিন্তা করতে পারো বেগ, ভেলোসিটি। কোন একটা দিকে 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে ডান দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে বলা যায়। তার মানে এইটা একটা গুরুত্ব আছে, বেগের একটা গুরুত্ব আছে আর কি, ঠিক আছে? এখন তার মানে এখান থেকে আমাদের উদাহরণগুলো একটু ভালো করে জানতে হবে। সংজ্ঞাটা মোটামুটি আমরা সবাই পারি, তো এখানে আসলে খুব বেশি আহামরি আসলে সময় দেওয়ার সুযোগ নাই। বাট এখান থেকে একটা জিনিস জানতে হবে যে আসলে আমাদের মাঝে মাঝে আমরা কি করি, কোন একটা জিনিসকে আমার ভেক্টর মনে হলেও এটাকে আমরা স্কেলার রাশি বলি। যেমন উদাহরণ কি? উদাহরণ হচ্ছে আমাদের সবচেয়ে একটু লিখে রাখবা, সেটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ দেখতে স্কেলার রাশি, ভেক্টর রাশি, কিন্তু এটাকে আমরা বলি কি? এটাকে আমরা স্কেলার রাশি বলি। আচ্ছা, সেটা রিজনটা কি? এটা রিজনটা হচ্ছে আমাদের মান, দিক থাকতে হবে, দিক থাকতে হবে না, এটার উপর ডিপেন্ড করে আমরা স্কেলার রাশি আর ভেক্টর রাশি মানে লিখলাম। বাট তোমরা যখন মানে পড়ে আসছো যে আমাদের ভেক্টরকে আমরা দুইটা ভেক্টরকে যোগ করতে পারি, যোগের জন্য আলাদা আলাদা নিয়ম আছে, সামান্তরিক, ত্রিভুজ বিধি আছে। সো যেসব রাশি আমাদের ভেক্টরের যোজন বিধি মানে না তাদেরকেও আমরা স্কেলার রাশি বলি। এখন তুমি চিন্তা করো, একটা নিয়ম আসছে যে ভেক্টরের যোজন বিধি, তার মানে এইটার ক্ষেত্রে যে যোজন বিধি, তার মানে যোজন বিধি যদি না মানে, ভেক্টর যদি যোজন বিধি না মানে, তাহলে ভেক্টর রাশি হবেই না, সিম্পল কথা। এখন ওই নিয়মটা ভেক্টরের জন্য হয়েছে, তাহলে ওইটা না মানলে তো ভেক্টর রাশি বলা যায় না। সো ব্যাপারটা হচ্ছে এইটা যে তড়িৎ প্রবাহ মানও আছে, দিকও আছে। মান কিভাবে আছে? আমরা তো বলি যে 5 এম্পিয়ার, 6 এম্পিয়ার। দিক কিভাবে আছে? দেখবা বর্তনীর ক্ষেত্রে আমরা কিন্তু দাগ দিয়ে দিই যে এই দিকে যাচ্ছে 5 এম্পিয়ার, ওই দিকে যাচ্ছে 5 এম্পিয়ার, আমরা কিন্তু দিক দিয়ে দিই। তার মানে তড়িৎ প্রবাহের মানও আছে, দিকও আছে। তারপর এটাকে আমরা স্কেলার রাশি বলবো। কেন? কারণ এইটা আমাদের ভেক্টরের যোজন বিধি মানে না। সো যারা নোট করছো একদম লিখে রাখো যে যারা ভেক্টরের যোজন বিধি মানে না তাদেরকে আমরা স্কেলার রাশি বলবো। সো এটার মধ্যে একটা ইম্পর্টেন্ট কোনটা? তড়িৎ প্রবাহ, ঠিক আছে? আচ্ছা, একটু পরে আমরা দেখবো, সমস্যা নাই, তড়িৎ প্রবাহ কিভাবে আমাদের ভেক্টরের যোজন বিধি মানে না। তার মানে এটা একটু লিখে রাখো যে তড়িৎ প্রবাহ আমাদের কি ভেক্টরের যোজন বিধি মানে না। এর পাশাপাশি আরেকটা জিনিস আমাদের কনফিউশন হইতে পারে, সেটা হচ্ছে আমাদের কি বলতো? চাপটা আমাদের কি রাশি বলতো? চাপটা আমাদের কি রাশি? স্কেলার রাশি। তাহলে এই দুইটাতে কনফিউশন হওয়ার কথা ছিল, সো এটা আমরা লিখে রাখলাম। তার মানে এটা আমাদের কিসের জন্য ইম্পর্টেন্ট? এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, একটু সামনে আগে এইখানে আমরা আলোচনা করবো যে আসলে আমাদের তড়িৎ প্রবাহটাকে আমরা কেন স্কেলার রাশি বলবো না, স্কেলার রাশি কি ভেক্টর রাশি কেন বলবো না, এটা আমরা একটু আলোচনা করবো। আচ্ছা, এখন তুমি চিন্তাই করো যে আমরা নর্মালি যেহেতু আমরা রিভিশন ব্যাচ, তার মানে তোমরা একাডেমিকে হালকা পাতলা হলে পড়ে আসছো যে আমাদের ভেক্টরকে কিভাবে যোগ করতে হয়, পড়ে আসছো না? আচ্ছা, সূত্রটা তো জানো যে মুখস্থ, r = √p² + q² + 2pq cos α, পড়ে আসছো তো নাকি? আলফাটা কি ছিল বলো তো? p আর q এর মধ্যবর্তী কোণ। আচ্ছা, এখন তুমি চিন্তা করো যে আমি যদি ভেক্টরের ক্ষেত্রে ধরো
আমি এই দিক বরাবর একটা ধরো কিছু একটা মানে তার, আচ্ছা তারটা কিভাবে সংযুক্ত করলে হবে না, সাপোজ তারটাকে এইটা এই হচ্ছে তার, ঠিক আছে ওকে। এখন আমি চিন্তা করলাম যে এই দিক বরাবর আমি 10 এম্পিয়ার বিদ্যুৎ দিব, ঠিক আচ্ছা এটা বাদ দাও, 10 এম্পিয়ার বাদ দাও। আমি চিন্তা করলাম যে এই দিক বরাবর যাচ্ছে হচ্ছে 6 এম্পিয়ার বিদ্যুৎ যাচ্ছে, এই বরাবর বিদ্যুৎ যাচ্ছে 6 এম্পিয়ার, এই বরাবর যাচ্ছে কত 4 এম্পিয়ার, এই বরাবর যাচ্ছে 4 এম্পিয়ার, এই বরাবর যাচ্ছে 6 এম্পিয়ার, এই বরাবর যাচ্ছে 4 এম্পিয়ার। তাহলে 6 আর 4 যদি আমি যোগ করে দিই তাহলে কত হচ্ছে বলো তো, 10 এম্পিয়ার। তার মানে যেটা যাচ্ছে আসবে কত বলো, আমরা মোটামুটি জানি যে আসবে কত 10 এম্পিয়ার। তার মানে 6 এম্পিয়ার আর 4 এম্পিয়ার যাচ্ছে, তার মানে আসবে কত, আসতে হবে 10 এম্পিয়ার, 6 + 4, আচ্ছা 10 এম্পিয়ার আসছে, ঠিক আছে। তাহলে দেখো আমি যদি চিন্তা করি তাহলে 6 আর 4 কে যদি যোগ করি তাহলে 10 এম্পিয়ার হচ্ছে। তাহলে এইটার মধ্যবর্তী কোণটা কত, সাপোজ আমি চিন্তা করলাম এই কোণটা হচ্ছে আমাদের থিটা, এই কোণটা কি থিটা, তাহলে এই দুইটার যদি যোগফল করি তাহলে 10 এম্পিয়ার হওয়ার কথা না, ঠিক আছে। আচ্ছা এখন এই দুইটা যদি লব্ধি করো তাহলে কি 10 এম্পিয়ার হয়, তুমি চিন্তা করো তো হয় কি না। ধরো এই কোণটা ধরো আমি যদি 60 ডিগ্রি করলাম, এই ধরলাম যে 60 ডিগ্রি, ঠিক আছে ওকে, এই কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, তাহলে এটা যদি লব্ধি করি তাহলে কি হয় বলো, লব্ধি করলে আমরা বলবো r = √p², p কত 6 4 2 6 4 cos আলফা, আলফার মান কত 60, ওকে। তাহলে এই আরটা আমি বের করার চেষ্টা করি, চলো। তাহলে √6² প্লাস 4² প্লাস 2 × 6 × 4 × cos 60, দেখতে পাচ্ছি কত, দেখতে পাচ্ছি হচ্ছে 8.7 সামথিং আসে, 8 এম্পিয়ার আসে। তাহলে এটাকে ভেক্টর যোগের নামছে, মানে নাই তো না। এখন তুমি চিন্তা করো যে এই কোণটাকে যদি আমি ধরে নেই যে 10 ডিগ্রি হইলে, মানে এটাকে আমি একটু চিপাই দিলাম, তাহলে এদিকটা আসবে কত বলো, আসবে স্টিল 10 এম্পিয়ারই আসবে। কারণ আমরা জানি যে যেটা মানে চার্জের আসলে ধ্বংস হয় না, সৃষ্টি হয় না, তাহলে এদিক থেকে যে চার্জ যাচ্ছে এদিক থেকে যে চার্জ ওইটা যোগফলে হবে এটা আসতেছে যেটা, ঠিক না। তাহলে আমি যদি চিন্তা করি যে কোনটাকে যদি আমি বাড়াই কমাই তাহলে আমরা ভেক্টরের লব্ধি হিসাব করলে আমরা দেখতে পাচ্ছি যে এটার মানটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা, বাট নর্মালি আমরা দেখি যে এটা চেঞ্জ হয় না, তার মানে এইটা ভেক্টরের যোজন বিধি মানে না, ঠিক আছে ওকে, সিম্পল কথা। তাহলে এবার আমরা সামনে চলে যাই, এবার আমরা দেখবো যে বিভিন্ন ধরনের ভেক্টর। আচ্ছা এটাকে তোমাদের বইতে দেওয়া আছে কতিপয় ভেক্টর নামে, মানে অনেকগুলো ভেক্টরকে আমি কি করলাম সংজ্ঞায়িত করলাম, ঠিক আছে। তো তোমাদের কাজ হবে যে এগুলো একটু রিডিং পড়া, কারণ এগুলো মোটামুটি তোমরা জেনে আসছো, সো এটাকে আসলে আহামরি আমি রিডিং পড়া মানে আমি এর কাইন্ড অফ রিডিং পড়া, কাইন্ড অফ হচ্ছে থিওরি পড়া, সো এটা আমি খুব একটা ফোকাস করবো না। সো একটা জিনিসে আমি একটু ফোকাস করবো, জাস্ট কয়েকটা জিনিস দেখাবো যে নর্মালি আমাদের ভেক্টরের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস জানি, সেটা হচ্ছে দুইটা ভেক্টর যদি একই দিকে থাকে বা বিপরীত দিকে থাকে তখন আমরা তাকে কি বলি, কি সমান্তরাল ভেক্টর, ঠিক আছে ওকে। সো আমরা সবার আগে লিখে রাখো, সবার উপরে লিখো যে আমাদের এটাকে আমরা বলি সমান্তরাল ভেক্টর, সমান্তরাল ভেক্টর ওকে। সো সমান্তরাল ভেক্টর মানে কি, সমান্তরাল ভেক্টর মানে দিক একই দিকে হবে বা বিপরীত দিকে হবে, সিম্পল কথা। তার মানে আমরা যদি চিন্তা করি যে এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর, ঠিক আছে, এই দুইটা ভেক্টর চিন্তা করলাম, তাহলে এই দুইটা ভেক্টরকে একই দিকে কাজ করতেছে, তাহলে এই দুইটা ভেক্টরকে আমি সমান্তরাল বলতে পারি। এই একটা ভেক্টর যদি আমি চিন্তা করি তাহলে এই তিনটাকে আমি সমান্তরাল ভেক্টর বলতে পারি, হ্যাঁ বলতে পারি, কারণ কি এটা একই দিকে কাজ করতেছে বা বিপরীত দিকে কাজ করতেছে, কিন্তু এই দুইটা কি সমান্তরাল, ঠিক না। আমি যদি সমান্তরাল জিনিসটা চিন্তা করি যে আমি এটাকে যদি আমি একটা ধারক রেখা চিন্তা করি যে এটা আসলে কোন রেখার উপর অবস্থান করতেছে, সাপোজ এইটা একটা এই রেখার উপর অবস্থান করতেছে, আবার এটা কোন রেখার উপর অবস্থান করতেছে, সাপোজ এই রেখার উপর অবস্থান করতেছে, এটাকে আমরা বলি ধারক রেখা। তো লিখে রাখতে পারো যে প্রত্যেকটা ভেক্টরই আসলে একটা ধারক রেখা বা একটা অসীম রেখার অন্তর্ভুক্ত। তাহলে এই রেখাটাকে আমরা কি বলি, এটাকে লিখে রাখতে পারো, এটাকে আমরা বলি ধারক রেখা। আচ্ছা তাহলে এই ধারক রেখাগুলা যেহেতু সমান্তরাল, তার মানে তখন আমরা দুইটা ভেক্টরকে সমান্তরাল বলতে পারি। আচ্ছা এখন তুমি দেখে বুঝতে পারলা যে সমান্তরাল ভেক্টরটা আসলে আমাদের দুই ভাগে ভাগ করা যায়। সমান্তরাল ভেক্টরটাকে আমরা ভাগ করতে পারি, একটা ভাগ করতে পারি আমাদের সদৃশ ভেক্টর, আরেকটাকে বলতে পারি আমরা বিসদৃশ ভেক্টর। ওকে, একটা ভাগ করতে পারি কি একটা সদৃশ ভেক্টর, আর এটাকে ভাগ করতে পারি কি বলতো বিসদৃশ ভেক্টর, ঠিক আছে। সদৃশ ভেক্টরটা কি, সদৃশ ভেক্টরটা লিখে রাখো। সদৃশ ভেক্টরটা হচ্ছে কি আমাদের দুইটা ভেক্টর
দুইটা ভেক্টরের দিক যদি একই হয়, মানে একই দিকে যদি যায় তখন তাকে আমরা সদৃশ ভেক্টর বলতেছি। সিম্পল কথা, একই দিকে যদি যায় তখন আমরা দুইটা ভেক্টরকে সদৃশ ভেক্টর বলতেছি। কোনো ধরনের মান সেম হওয়া লাগবে না, দিক সেম হওয়া লাগবে না, একই দিকে গেলে সদৃশ ভেক্টর। আচ্ছা, বিসদৃশ ভেক্টর কি? তার মানে দিক বিপরীত হইতে হবে। দিক কি? বিপরীত হইতে হবে। তার মানে এই যে 2 নাম্বার আর 3 নাম্বার যেটা আছে বিসদৃশ ভেক্টর, কারণ দুইটা দিক বিপরীত। মানের কথা আমি চিন্তাই করবো না, 1 আর 2 এর কথা চিন্তা করলে দুইটা সদৃশ ভেক্টর। আচ্ছা, এইখানে যদি আমি এক্সট্রা আরেকটা শর্ত অ্যাপ্লাই করে দেই তাহলে ওইটা হয়ে যাবে সমান ভেক্টর। তাহলে এখানে এক্সট্রা শর্তটা কি? এক্সট্রা শর্তটা হচ্ছে যদি তাদের মান সেম হয়, যদি মান একই হয়, যদি মান একই হয় তখন তাকে আমি কি বলবো বলতো? দুইটা ভেক্টর যদি মান একই হয় এবং তারা যদি সদৃশ ভেক্টর হয়, মানে হচ্ছে বলতে পারি যে যাদের মান একই প্লাস দিকও একই, তখন তাকে আমরা বলবো কি? সমান ভেক্টর। তাকে আমরা কি বলবো? তাকে আমরা কি বলবো? সমান ভেক্টর। ওকে, আচ্ছা, সিম্পল কথা। সেম কেস এটার ক্ষেত্রেও, সেম কেস এটার ক্ষেত্রেও। তাহলে এখানে আমরা কি করব? এটা যদি আমাদের চিন্তা করতে পারি, মান যদি একই হয়, মান একই হয় কিন্তু দিক যদি বিপরীত হয় তখন আমরা তাকে কি বলবো? তখন তাকে আমরা বলবো বিপরীত ভেক্টর। তখন তাকে আমরা কি বলবো? বিপরীত। তখন তাকে আমরা কি বলবো? বিপরীত ভেক্টর। এই হচ্ছে জিনিসপাতি, সিম্পল। আচ্ছা, তাহলে এখন আমরা বাকি যে ভেক্টরগুলো আছে ওগুলো আমরা আস্তে আস্তে জানবো, বাট খুব বেশি আহামরি জানার চেষ্টা করব না। আমরা কি করব? যখন আমরা যেখানে লাগতেছে যে জিনিসটা, সেই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করে দিব। ঠিক আছে, এই হচ্ছে জিনিসপাতি। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি যে আমাদের আরেকটা যদি কয়েকটা ভেক্টর দেখতে চাই, সেটা হচ্ছে আমাদের দেওয়া আছে একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের একক ভেক্টর। সো এখন আমরা দেখার চেষ্টা করব যে একক ভেক্টর জিনিসটা কি। নাম শুনে বোঝা যায় না কি হবে এটা? নাম শুনে বোঝা যায় যে একক ভেক্টর মানে হচ্ছে যে ভেক্টরের মান হচ্ছে তার এক একক। মানে এক একক বলতে আমি কি বোঝাচ্ছি? যে আমাদের ভেক্টর রাশি তো অনেক রকম হইতে পারে, হতে পারে সরণ। সরণের ক্ষেত্রে একক কি হয়? মিটার। তারপর ফোর্সের কথা যদি চিন্তা করি, ফোর্সের একক কি? নিউটন। তার মানে আমি যদি চিন্তা করি যে কোন একটা ফোর্সের একক, মানে ফোর্সের মান যদি 1 নিউটন হয় তখন তাকে বলবো কি? সেটা একটা একক ভেক্টর। ইভেন তুমি একটা কাজ করতে পারি, ধর আমি যদি চিন্তা করি মিটারের কথা, তাহলে সেটা কি? 1 মিটার যদি হয় তাকে বলবো একক ভেক্টর। সিম্পল কথা। তার মানে 1 একক যদি হয় তাকে আমরা কি বলবো? একক ভেক্টর। আচ্ছা, এখন তুমি চিন্তা করতে পারো যে একক ভেক্টরটা আমি কিভাবে পাবো? সাপোজ তোমার কাছে ভেক্টর আছে হচ্ছে আমাদের এ ভেক্টর, এ একটা ভেক্টর আছে। আচ্ছা, এখন এই একটা ভেক্টর যদি হয় তাহলে মোটামুটি তোমরা জেনে আসছো, মোটামুটি একাডেমিতে পড়ে আসছো, তাহলে এখানে মোটামুটি জানো যে আমাদের এইটাকে আমরা বলি, এটাকে আমরা ভেক্টর দ্বারা প্রকাশ করি। এটাকে আমরা কি বুঝাই? এটা দিয়ে আমরা একটা ভেক্টর বুঝাই। ঠিক আছে, আরো অন্যভাবে প্রকাশ করতে পারি, যেমন আমরা ভেক্টর প্রকাশ করতে পারি এ উপরে জাস্ট এরকম একটা দাগ দিয়ে, তারপর এর উপরে নিচে একটা দাগ দিয়ে, তারপর এ ভেক্টর তীর চিহ্ন দিলে বোঝা যায় এটা এ ভেক্টর। তাহলে এই দুইটাকেও এ ভেক্টর বোঝা যায়। আর আমাদের বইতে দেওয়া আছে বোল্ড আকারে, এরকম বোল্ড আকারে যদি দেওয়া থাকে তাহলে সেটাও বোঝা যাচ্ছে ভেক্টর। ঠিক আছে, আচ্ছা, আর শুধু যদি এ দেয় তাহলে সেটা কি বোঝায়? মান বোঝায়। ঠিক আছে, সেই জিনিসগুলো একটু মাথায় রাখো আর কি। যাই হোক, তাহলে এই একটা ভেক্টর দেওয়া আছে। এই ভেক্টরকে যদি আমি তার মান দিয়ে ভাগ করে দেই, মান দিয়ে ভাগ করে মানে শুধু এ, বা এটাকে মানটাকে আমরা অন্যভাবে লিখতে পারি কি? এটার উপর এ ভেক্টর দিলাম, এর পাশে একটা দুইটা দেয়াল দিয়ে দিলাম, এটাকে আমরা বলি মডুলাস অফ এ ভেক্টর। তাকে আমরা কি বলি? মডুলাস অফ এ ভেক্টর। তাহলে আমি যদি মডুলাস দিয়ে যদি বা মান দিয়ে যদি আমি ভাগ দিয়ে দিই তাহলে আমি কি পেয়ে যাব? এটাকে আমরা বলি এর দিকে একক ভেক্টর পেয়ে যাব। এর দিকে কি? একক ভেক্টর পেয়ে যাব। আচ্ছা, তাহলে এর দিকে একক ভেক্টরটাকে আমরা বলতে পারি এ, উপর একটা চিহ্ন দিতে পারি, এটাকে বলি আমরা ক্যাপ বা টুপি। ক্যাপ বা কি? টুপি বলি। আচ্ছা, তার মানে ব্যাপারটা আসলে কি দাঁড়াইলো? ব্যাপারটা দাঁড়াইলো হচ্ছে আমি এ ভেক্টরের কথা যদি আমি চিন্তা করি, এ ভেক্টরের মধ্যে কি আছে? মান আছে, আর কি আছে বলতো? দিক আছে। মানে এটা কাইন্ড অফ জাস্ট আমি দেখাচ্ছি আর কি, এটা আসলে এমন না আর কি ব্যাপারটা। যাই হোক, একটা এ ভেক্টর যদি থাকে তার একটা কি আছে? মান আছে, দিক আছে। তারপর এইখানে কি আছে বলতো? ভাগ দিচ্ছি কি ধারা? ভাগ দিচ্ছি আমি মান ধারা। তাহলে আলটিমেটলি কি যাচ্ছে? মান কাটা যাচ্ছে, থাকবে হচ্ছে এখানে 1, আর 1 ইন্টু দিক। তার মানে দিকটা সেমই থাকলো, যেদিকে কাজ করতেছিল এ ক্যাপ সেই দিকেই আছে, কিন্তু তার মানটা হয়ে গেছে 1। বুঝা গেছে? আচ্ছা, এই ভেক্টর এটা ভালো একটা গুরুত্ব আছে। কি গুরুত্ব আছে চিন্তা করো তো। এই গুরুত্বটা হচ্ছে এইটা যে এখান থেকে আমি একটা জিনিস চিন্তা করতে পারি, আমি যদি এটাকে যদি একটু সাজায় লিখি তাহলে আমরা দেখতে পাবো যে এটা হয়ে যাবে আমাদের এ ভেক্টর ইজ ইকুয়াল টু হবে কি? এ ভেক্টরের মান ইনটু হচ্ছে এ ক্যাপ। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? একটা ভেক্টর এ যদি হয় তাহলে এ ভেক্টরকে আমি কিভাবে লিখতে পারি? এ ভেক্টরের মান ইনটু হচ্ছে কি? দেখতে পাচ্ছি এ ভেক্টরের মান ইনটু কি? এ ক্যাপ।
একক ভেক্টর, এর দিকে একক ভেক্টর, ঠিক আছে। তার মানে এখান থেকে আমি যদি চিন্তা করি তাহলে আমি এইটাকে আমি চিন্তা করতে পারি মান আকারে, কোন একটা ভেক্টরের মান। আর কি করতে পারি, এইটাকে আমি চিন্তা করতে পারি দিক হিসাবে। তার মানে একক ভেক্টরের একটা তাৎপর্য আছে, একক ভেক্টরের তাৎপর্যটা হচ্ছে সেটা দিকের মতো কাজ করে। কোন একটা ভেক্টরের মান জানি, ওটাকে আমি ভেক্টরে প্রকাশ করতে হবে, জাস্ট ওটার সাথে একটা দিক গুণ করে দিব, ওটার সাথে কি একক ভেক্টর গুণ করে দিব। একক ভেক্টর গুণ করে দিলে সেটা একটা দিক পেয়ে যাবে, একক ভেক্টর গুণ করে দিলেই সেটা কি পেয়ে যাবে, একটা দিক পেয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের জিনিস পাটি দিয়ে একক ভেক্টর আসলে গুরুত্ব বুঝে ফেললাম। তাহলে আমরা কি লিখলাম, এ ভেক্টরকে আমি কিভাবে লিখতে পারি, এ ভেক্টরের মান ইনটু এর দিকে একক ভেক্টর, এর দিকে কি একক ভেক্টর। আচ্ছা, তো একক ভেক্টর বুঝে ফেলছি। আচ্ছা, তাহলে আমি আরেকটা জিনিস আমরা দেখতে পারি, সেটা হচ্ছে আমাদের কি বলতো, সেটা আমরা দেখতে পারি বিপ্রতীপ ভেক্টর। সবাই লিখো, সেটা কি বলতো, সেটা লিখো যে বিপ্রতীপ ভেক্টর। বিপ্রতীপ ভেক্টর বা রিসিপ্রোকাল ভেক্টর, এটাকে আমরা কি বলি, বিপ্রতীপ ভেক্টর বা কি রিসিপ্রোকাল ভেক্টর। আচ্ছা, এখন একটা ভেক্টরের যে বিপরীত ভেক্টরটা আছে, মানের যে বিপরীত ভেক্টরটা আছে, সেটাকে আমরা বলি বিপরীত ভেক্টর। একটা ভেক্টরের মানের যে বিপরীত ভেক্টরটা আছে, সেটাকে আমরা বলি বিপরীত ভেক্টর। আচ্ছা, এখন বিপরীত ভেক্টর বলতে মানে বিপরীত বলতে আসলে আমরা কি বুঝি, চিন্তা করো তো, একটু মাথায় রাখবা যে বিপরীত মান বলতে আসলে আমরা কি বুঝি। বিপরীত মানটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। চাইলে আমরা ভাগ করতে পারি একভাবে, সেটা হচ্ছে আমাদের গুণাত্মক বিপরীত, আরেকটাকে ভাগ করতে পারি যোগাত্মক বিপরীত। কি ভাগ করতে পারি, একটাকে বলতে পারি আমি গুণাত্মক বিপরীত, আর একটাকে বলতে পারি যোগাত্মক বিপরীত। সো এক্সাম্পল দিয়ে বুঝাই, দেখো এক্সাম্পলটা হচ্ছে এটা, যে সাপোজ আমার কাছে আছে 4, আমার কাছে আছে কত 4, ঠিক আছে। 4 এর যদি গুণাত্মক বিপরীত করতে যাই, তাহলে আমাদের সেটা হবে কত 1/4, উল্টায় যাবে। মানে গুণ আকারে যেটা করতে হয়, বা গুণ ভাগ, মানে গুণ তো বুঝো, গুণ আর ভাগটা একই জিনিস নাকি, ঠিক না। তাহলে এখন আমি মানে গুণ আর ভাগ একই জিনিস বলতে বুঝাচ্ছি, মানে এটাকে আমি বলতে পারি কি বলতো, এটাকে বলতে পারি আমি 4 দ্বারা ভাগ করছি, বা বলতে পারি কি 1/4 দ্বারা গুণ করছি, একই জিনিস না, এটা আর কি। যাই হোক, যেটা বললাম যে গুণাত্মক বিপরীত বলতে বুঝাচ্ছে যে এটাকে উল্টায় দেওয়া, আর যোগাত্মক বিপরীত বোঝাচ্ছে যে এটাকে প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। তার মানে যোগাত্মক বিপরীত বোঝাচ্ছে এটা যদি +4 হয়, তাহলে এটা হবে কত -4, ঠিক আছে। এখন আমাদের বিপরীত ভেক্টরের জন্য আমাদের কি লাগবে, মানের বিপরীত ভেক্টর, মানে বিপরীতটা লাগবে। তাহলে কোনটা নিব, এখানে মাথায় রাখবা, এখানে আমরা যোগাত্মক বিপরীত নিয়ে কাজ করব না, আমরা কোনটা নিয়ে কাজ করব, গুণাত্মক বিপরীত নিয়ে। কোনটা নিয়ে কাজ করব, গুণাত্মক বিপরীত নিয়ে। আচ্ছা, এখন ধরো সাপোজ আমরা নরমালি আমরা জানি যে কোন একটা ভেক্টরকে কিভাবে প্রকাশ করে, এটা মোটামুটি জেনে ফেলছি। সো যেহেতু আমরা প্রথম থেকে পড়াচ্ছি, ব্যাপারটা একদমই না যে আসলে আমরা কিছুই জানি না, জানি আমরা। সো দেখো কোন একটা ভেক্টরকে আমরা সাধারণত এভাবে প্রকাশ করতে পারি যে 3i ক্যাপ, তারপর 4j ক্যাপ, এভাবে প্রকাশ করে ফেলতে পারি। তাহলে এইটার যদি আমি বিপ্রতীপ ভেক্টর বের করতে চাই, বা রিসিপ্রোকাল ভেক্টর বের করতে চাই, সেটাকে আমরা লিখতে পারি যে এইভাবে, যে এ ভেক্টর উপর একটা সি দ্বারা প্রকাশ করলাম, সি। রিসিপ্রোকাল ভেক্টরের জন্য আমরা কি করব, এইটার মানটাকে উল্টাই দিব, তাহলে কত হবে 1/3i ক্যাপ। এইটার মানটাকে উল্টাই দিব, তাহলে কত হবে 1/4j ক্যাপ। কি জে ক্যাপ, ওকে, পেয়ে গেছি। এই হচ্ছে আমাদের কথা, যে বিপরীত ভেক্টর আমরা এখান থেকে বের করা শিখে ফেললাম, মোটামুটি যতটুকু আমরা জানার দরকার মোটামুটি জেনে ফেলছি। আচ্ছা, সামনে আগাই তাহলে। এখন আমরা যেটা দেখবো যে আমরা একটা ভেক্টর বীজগণিতে প্রকাশ করব। কোথায় প্রবেশ করব, ভেক্টর বীজগণিতে। ভেক্টর বীজগণিতে প্রবেশ করার সময় আমাদের দেখবো যে ভেক্টরের ক্ষেত্রে আমাদের দুটা ভেক্টরকে যোগ করতে হয়। দুটা ভেক্টরকে যখন আমাদের যোগ করতে হয়, তখন আমরা তাকে বলি ভেক্টরের লব্ধি, তখন আমরা তাকে বলি কি ভেক্টরের লব্ধি। সো ভেক্টর লব্ধি বের করার জন্য আমাদের মোটামুটি কয়েকটা জিনিস জানতে হয় আর কি, মানে কয়েকটা রুলস আছে। তো সেটা আমাদের সবচেয়ে যে প্রথম যে রুলসটা, সেটা হচ্ছে আমাদের ত্রিভুজ বিধি। সেটা কি আমাদের ত্রিভুজ বিধি। তো ত্রিভুজ বিধিতে আমাদের কি বলে দেওয়া আছে, দেখো আমাদেরকে বলে দেওয়া আছে, যদি কোন ত্রিভুজের দুটি বাহু একই ক্রমে মানে কি, একই ক্রমে মানে হচ্ছে আমরা কোন একটা ভেক্টর যাচ্ছে, ধরো হচ্ছে এইটা একদিকে সেম, এইটাও একই দিকে যাচ্ছে, মানে এভাবে গেলে একই ক্রমে একই দিকে মান দুটি ভেক্টর রাশিকে প্রকাশ করে। তাহলে ধরো এটাকে প্রকাশ করলাম আমি এ ভেক্টর দ্বারা, এটাকে প্রকাশ করলাম আমি কি দ্বারা, বি ভেক্টর দ্বারা। আচ্ছা, তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটি ভেক্টর দ্বয়ের লব্ধির মান এবং দিক প্রকাশ করে। তৃতীয় বাহুটি কি ভেক্টর দ্বয়ের মান এবং কি দিক প্রকাশ করে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের এই যে তৃতীয় বাহু যেটা আছে, সেটা হবে আমাদের বিপরীত ক্রমে, সেটা হবে কি বিপরীত ক্রমে, ঠিক আছে।
আচ্ছা, তার মানে এই ভেক্টরটা ধরো হচ্ছে আমি এইটা যেদিকে কাজ করতেছে বিটা দিয়ে কাজ করতেছে, তাহলে সিটা কোন দিকে আসার কথা, এদিকে আসার কথা, কিন্তু এটা হবে বিপরীত ক্রমে। বিপরীত ক্রম বলতে বোঝাচ্ছে এটা হবে আমাদের সি, এটা হবে সি। তাহলে এখান থেকে আমরা যেটা বোঝাচ্ছি যে আমাদের এ ভেক্টর প্লাস যদি বি ভেক্টর করি তাহলে আলটিমেটলি কি পেয়ে যাব, সি ভেক্টর পেয়ে যাব। এই হচ্ছে আমাদের সূত্রটা, ঠিক আছে। মানে দুইটা ভেক্টর একটা মানে দুইটা একটা ত্রিভুজের দুইটা বাহু যদি একই দিকে কাজ করে মানে একই ক্রমে কাজ করে, তাহলে ওই যে দুইটা যে আছে দুইটা যদি ভেক্টর দ্বারা প্রকাশ করি, তাহলে এ আর বি এ যদি যোগ করলে যেটা পাবো সেটা সমান কত হবে জানো, আরেকটা বাহু যেটা আছে সেটাকে যদি আমি বিপরীত ক্রমে লিখি তাহলে সেইটার যোগফলের সমান, সেটা কি সেটা সমান হবে, ঠিক আছে। তাহলে সেটা আমাদের কি হবে, লব্ধিটা হবে, ঠিক আছে। সো এইটা মানে এত কমপ্লিকেশনে যাওয়ার দরকার নাই, জাস্ট এতটুকু মাথায় রাখবে। এটা কিভাবে চিন্তা করবা হচ্ছে আমি সিম্পল চিন্তা করলাম যে এইখান থেকে আমি বাড়িতে যাব, বাড়ি কোথায় আছে, বাড়ি হচ্ছে এই জায়গায়, এখান থেকে এভাবে যাব, চেষ্টা করতে পারি কি এ থেকে বিতে গেলাম, বি থেকে এখান থেকে এ তে গেলাম, এ বরাবর গেলাম, এরপর বি বরাবর গেলাম, তাহলে আমি বাড়িতে চলে গেছি। তাহলে কি হবে, এ তে গেলাম প্লাস বি তে গেলাম, যেই কথা আমি ডিরেক্ট সি বরাবর চলে গেলে তো হয়ে গেল, তাহলে এটা ডিরেক্ট সি বরাবর। তো এটাই হচ্ছে আমাদের কি বলতো, এটা আমাদের ত্রিভুজ ভিত্তি। আচ্ছা, এইগুলো তো নাকি। আচ্ছা, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ধরো মাঝে মাঝে তোমাকে এমসিকিউতে এমন আসে যে নিচের কোনটা সঠিক, নিচের কোনটা কি সঠিক। সো মাথায় রাখবা যে আমি কোন একটা ভেক্টরকে মানে কোন একটা ভেক্টরের মান কিন্তু নেগেটিভ হইতে পারে না। আমরা বাস্তবে যদি চিন্তা করি, বাস্তবে কোনো একটা জিনিসের মান নেগেটিভ হইতে পারে না। তোমার কি হইতে পারে যে তোমার কাছে -10 টাকা আছে, মানে ভেক্টর রাশির কথা চিন্তা করি, ভেক্টর রাশির কথা চিন্তা করলে ধরো আমার ধরো মানে কি বলবো, ধরো আমি তোমার থেকে 10 মিটার দূরে আছি, আমি কি বলতে পারি -10 মিটার দূরে আছি, মানে এটার দ্বারা আসলে কোনো কিছু বুঝায় না, মানে মানটা মাইনাস হইতে পারবে না, দিক মাইনাস হইতে পারে। এখন আমরা ভেক্টরের ক্ষেত্রে মাথায় রাখবো যে আমরা মাইনাস দিয়ে বুঝাই যে দিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ভেক্টরের ক্ষেত্রে আমরা মাইনাস দিয়ে এটাই বুঝাই যে তার দিকটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখন চিন্তা করো এটা যদি এই দিকে হয়, এটা যদি এই দিকে হয়, তাহলে এইটা যদি হয় এইটা যদি আমাদের এইটা হয়, এটা যদি আমি কি যেটা বুঝাচ্ছি, ধরো এটা এ ভেক্টর, এটা ভি ভেক্টর, ঠিক আছে। তার মানে এই দিক বরাবর যেটা যাচ্ছে সেটাকে আমি বলতেছি কি ভেক্টর, সি ভেক্টর বলতেছি। এখন এটাকে যদি আমি লিখি এই বরাবর, এটা দিকটা ধরো চেঞ্জ করে দিলাম, তখন এইটাকে বললাম আমি ধরো ডি ভেক্টর, এটাকে বললাম কি ডি ভেক্টর, যেটা এই দিক থেকে এদিকে যাচ্ছে। এইটা ইকুয়াল টু কি হয় বলতো, এইটা ইকুয়াল টু হবে মাইনাস সি ভেক্টর। মানে সি ভেক্টর কোন দিকে ছিল, এই দিকে, জাস্ট আমি যদি এটাকে একটা মাইনাস দিয়ে দিই তাহলে দিকটা চেঞ্জ হয়েছে এই দিক বরাবর। তাহলে ওইটাকে ধরো সাপোজ আমি বললাম ডি ভেক্টর, এটাকে সাপোজ কি বললাম আমি ডি ভেক্টর, এই হচ্ছে জিনিসপাতি। তাহলে এখান থেকে আমি এটা কি লিখতে পারি বলতো, যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু সি ভেক্টর ছিল না। তাহলে দেখো ইজ ইকুয়াল টু যদি সি ভেক্টর হয়, তাহলে এটাকে যদি আমরা একটু সাজায় লিখি, তাহলে আমরা যেটা লিখতে পারবো যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর মাইনাস সি ভেক্টর ইজ ইকুয়াল টু কত হবে, 0 ভেক্টর। এটাকে বলতে পারি কি 0 ভেক্টর। তাহলে মাইনাস সি ভেক্টরকে আমি কি লিখতে পারি বলতো, ডি ভেক্টর লিখতে পারি না, এ ভেক্টর বি ভেক্টর প্লাস ডি ভেক্টর ইজ ইকুয়াল টু কত হবে, 0 ভেক্টর। এটা আমরা এখানে চাইলে লিখতে পারি। ব্যাপারটা বুঝছো? সেটাতে আমি কি বুঝালাম, যে আমি ধরো ডি একটা ভেক্টর নিলাম যেটা এখান থেকে এখানে কাজ করতেছে, সেটা কি সি এর বিপরীত, কিন্তু মান তো সেম, কারণ দুইটা একই রেখা বরাবর কাজ করতেছে। তাহলে ওইটাকে আমরা লিখতে পারি মাইনাস সি ভেক্টর। আবার সি ভেক্টরটাকে লিখতে পারি কি, মাইনাস ডি ভেক্টর। সি ভেক্টরটাকে আমরা কি লিখতে পারি, মাইনাস ডি ভেক্টর, সেটাকে লিখতে পারি কি মাইনাস ডি ভেক্টর। এই হচ্ছে জিনিসপাতি। সেই সব জিনিস আমরা একটু ক্যালকুলেশন করলে আশা করি পারবো আর কি। সো সামনে একটু আগাই আমরা। এবার আমরা দেখবো যে আমাদের ভেক্টরের ক্ষেত্রে সবচেয়ে মানে ফেমাস যে সূত্রটা, সেটা হচ্ছে আমাদের সামান্তরিক বিধি। সেটা কি দেখবো, সামান্তরিক বিধি। আচ্ছা, সামান্তরিকের বিধিতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের কোনো সামান্তরিকের একটি কৌণিক বিন্দু আমরা বুঝিছি এই যে কোণা বরাবর যেসব বিন্দু আছে, ধরো এই যে এটা কাইন্ড অফ একটা জাংশন, যে ওখানে অনেকগুলো বাহু মিলিত হয়েছে। সো কৌণিক বিন্দু থেকে অঙ্কিত সন্নিহিত বাহু কয়টা আছে দেখো এখানে, একটা বাহু, দুইটা বাহু, এই যে দুইটা সন্নিহিত বাহু যদি কোনো একটা কোণার উপর যদি ক্রিয়ারত একই সময়ে ক্রিয়ারত দুটি ভেক্টরের মান এবং দিক প্রকাশ করে, তার মানে আমরা চিন্তা করলাম যে এইখানে একটা কণা আছে, এটার উপর একটা ভেক্টর কাজ করতেছে, এইটা যেটা আমাদের ধরো পি ভেক্টর, এখানে একটা ভেক্টর কাজ করতেছে কি ভেক্টর, যেটা আসলে আমাদের সামান্তরিকের বাহু বরাবরই কাজ করতেছে। তাহলে আমাদেরকে যেটা বলতেছে যে ভেক্টরের মান এবং দিক নির্দেশ করে, তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণ যেটা আছে, ওই কর্ণটা ভেক্টরের লব্ধির মান এবং দিক প্রকাশ করবে। তাহলে এই যে যেটা আছে, এই কর্ণটা আছে, এই কর্ণটা সেটা আমাদের কি করবে, আর দিয়ে বোঝাচ্ছে আমাদের রেজাল্টেন্ট, এই আরটাই প্রকাশ হবে দুইটা লব্ধি। তার মানে এই আর এর মানটা বা এই কোণটার মানটা বের করতে পারলে আমি পেয়ে যাবো এদের লব্ধির মান। আর দিক কিভাবে বের করবো, এই যে এই কোণটা কি বরাবর আছে সেটাই আমাদের দিক প্রকাশ করবে, যেটা আমরা একটু পরে বের করবো, প্যারা নেই, ঠিক আছে। আচ্ছা,
এটাই সামান্তরিক বিধি, আর কিছু না। এটা কি? আর কিছু না। এখন তুমি একটা জিনিস মাথায় রাখবা যে একটা ভেক্টরের কথা যদি আমি চিন্তা করি, ভেক্টরের কথা যদি চিন্তা করি, এই হচ্ছে আমাদের একটা ভেক্টর, এই একটা ভেক্টর যদি চিন্তা করি, তাহলে এই দুইটা, এই ভেক্টরকে আমাদের এই পার্টটুকুতে যেটা যেখান থেকে শুরু হয়েছে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি স্টার্টিং পয়েন্ট। কি বলি? স্টার্টিং পয়েন্ট। বা এটাকে আমরা বলি কি বলতো? প্রারম্ভিক বিন্দু। সেটাকে কি বলি? প্রারম্ভিক বিন্দু, যেখান থেকে শুরু হয়েছে। এটাকে আমরা কি বলি? প্রারম্ভিক বিন্দু। এরপরে আর কি বলতে পারি বলতো? যেটা থেকে আমরা শুরু হয়েছে, তো এটাকে আমরা একটা পাহাড়ের মতো যদি চিন্তা করি, পাহাড়ের একদম নিচ যে বিন্দুটা, সেটাকে আমরা কি বলি? পাদবিন্দু। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? পাদবিন্দু। আচ্ছা, এখন এই পয়েন্টটাকে আমরা কি বলতে পারি? চিন্তা করো তো, এই পয়েন্টটাকে আমরা বলতে পারি শেষ বিন্দু। শেষ বিন্দু, একদম লাস্ট পয়েন্টে শেষ বিন্দু। তারপর পাহাড়ের মতো চিন্তা করলে সেটা কি হবে? শীর্ষবিন্দু। সেটাকে আমরা কি বলতে পারি? শীর্ষবিন্দু। এরপরে আর কি চিন্তা করতে পারি? আর চিন্তা করতে পারি কি বলতো? এটাকে আমরা শেষ বিন্দু চিন্তা করি, তাহলে আমাদের শেষ বিন্দু চিন্তা করলে এন্ড পয়েন্ট। এটাকে আমরা বলতে পারি স্টার্টিং পয়েন্ট, তাহলে এন্ড পয়েন্ট। আচ্ছা, আর আমি কি করি বলতো? আমি মাঝে মাঝে তোমাকে এটাকে বলবো, এটাকে আমরা সাপের মতো চিন্তা করলে, তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো? এটাকে আমরা বলতে পারি হেড, মাথা। আর এটাকে আমরা বলবো কি বলতো? টেইল, লেজ। ওকে, সো আমরা যদি চিন্তা করি যে আমাদের সামান্তরিক বিধিটা যদি আমরা একটু দেখি, তাহলে আমরা দেখবো যে দুইটা ভেক্টর পি আর কিউ যদি চিন্তা করি, তাদের যেটা লেজ যেটা আছে, লেজ একদম লাস্ট পয়েন্টটা বা স্টার্টিং পয়েন্টটা, কি স্টার্টিং পয়েন্টটা একই জায়গায় আছে। তার মানে যখন আমরা নর্মালি আমরা সামান্তরিক বিধি অ্যাপ্লাই করি, সামান্তরিক বিধি যখন অ্যাপ্লাই করতেছি, তখন আমরা দেখবো যে দুইটা ভেক্টরের যাতে লেজ দুটো একসাথে থাকে, বা কি টেল একসাথে থাকে। ঠিক আছে, হেড একসাথে থাকলেও সমস্যা না, বা ওইদিকে আমরা একটা যাবো না, আমরা শর্টকাট মাথা রাখবো, টেল মিলাইতে হবে। টেল যদি একই জায়গায় থাকে, আমি সামান্তরিক বিধি অ্যাপ্লাই করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী যদি দিকও বের করতে বলে, তাহলে আমাদের কি রাখতে হবে? টেল মিলাইতে হবে। তাই দুইটা মধ্যবর্তী কোন দিকে, সরি, দুইটা মধ্যবর্তী কোন কত, এটাকে বলি আমরা আলফা। ধরো সাপোজ ধর আলফা দ্বারা প্রকাশ করলাম, তাহলে এইটা কিভাবে বের করবো? টেল মিলাবো, সিম্পল কথা। সামনে আগাই দেখলে বুঝতে পারবো, প্যারা নাই। এরপরে দেখো, এখানে আমাদের এই যে কতগুলো সূত্র দেওয়া আছে, সূত্রগুলো একদম নিজের নাম যেমন মাথায় রাখো না, সিম্পল ওই নামের মতো মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, এই যে দেখো, এখন জিনিসগুলো আমরা আস্তে আস্তে ডিনোট করা শুরু করবো, প্যারা নাই। তো দেখো, ব্যাপারটা হচ্ছে এটা যে সাপোজ আমাদের এখানে একটা কি আছে, এখানে আমাদের একটা সেম জিনিস আছে, যে আমি এই বরাবর একটা ভেক্টর কাজ করতেছে পি ভেক্টর, এই বরাবর একটা ভেক্টর কাজ করতেছে কিউ ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের কত? আলফা। মধ্যবর্তী কোণ কত? আলফা। তাহলে সেইটা ধরো পি এর সাথে থেটা পি ডিগ্রি কোণ উৎপন্ন করছে, সেটা কিউ এর সাথে কিউ উৎপন্ন করছে থেটা কিউ। দেখো, এই পি একটা ভেক্টর, কিউ ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের আলফা। একটা থেটাটা পি এর সাথে ডিগ্রি কোণ উৎপন্ন করছে কি? থেটা পি। কিউ এর সাথে দিক উৎপন্ন করছে থেটা কিউ। এখন কোন একটা ভেক্টরের যখন আমি আর তো দেইনি, সরি, রেজাল্টেন্ট হচ্ছে আমাদের আর। ওকে, এখন একটা ভেক্টর যদি আমি প্রকাশ করতে চাই, মানে দুইটা ভেক্টর লব্ধি যদি প্রকাশ করতে চাই, লব্ধি তো একটা ভেক্টর, তাহলে ওই ভেক্টর আমাদের কি লাগবে? মান লাগবে। সো মানটা আমরা বের করে ফেলতে পারবো এই যে এইটা দ্বারা। সূত্রটা মুখস্থ করো, আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি মানে কি? পি ভেক্টরের মান। কিউ মানে কি? কিউ ভেক্টরের মান। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ ইন্টু কজ আলফা। আলফাটা কি? এ আর পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। মধ্যবর্তী কোণ বের করার জন্য কি টেল মিলাবো। এখন টেল মিলে আমরা কি করবো? সবচেয়ে ছোট কোণটা নিব। সবচেয়ে ছোট কোণটা, মানে দেখো চিন্তা করো, পি হচ্ছে এই বরাবর কাজ করতেছে, কিউ কাজ করতেছে এই বরাবর। এখানে কিন্তু তাদের মধ্যবর্তী কোণ কিন্তু দুইটা, একটা কাজ করতেছে এই আলফা, আরেকটা কাজ চিন্তা করতে পারি এইটাও তার কি, এটাও পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। ঠিক আছে, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ আমি দেখো দুইটা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এই আলফা, আর এইটা একটা কোণ, যেটাকে আমরা চিন্তা করতে পারি 360 ডিগ্রি মাইনাস আলফা। 360 ডিগ্রি মাইনাস আলফা। ঠিক আছে, এটাও চিন্তা করতে পারি, বাট আমরা কোনটা নিব বলতো? সবচেয়ে ছোটটা। এখানে সবচেয়ে ছোট কোনটা? আলফা। ওকে, তাহলে এখন দেখো, আমরা দেখি যে আমাদের আলফার মানটা কত থেকে কত হইতে পারে, আমরা চিন্তা করতে পারি আলফার মান 0 ডিগ্রি হইতে পারে, যদি তারা একই দিকে কাজ করে তাহলে 0 হইতে পারে। ওকে, এছাড়া কত হইতে পারে বলো? এছাড়া 180 ডিগ্রি হইতে পারে হাইস্ট, এর বেশি হইতে পারবে না। এর বেশি হইলে আমরা ছোট কোনটা নিয়ে নিব, বুঝে গেছে? তাহলে দেখো, এটা নিজের একটু চেষ্টা করলে বুঝতে পারবে 180 ডিগ্রি হইতে পারে। মুখস্থ করে নিও, মুখস্থ করে না, বুঝবা। যাই হোক, এবার আমরা চিন্তা করব যে আমরা একটা লব্ধি যেটা আছে, লব্ধির মানটা বের করে ফেলছি। এবার আমরা বের করবো লব্ধির দিকটা, লব্ধির কি দিকটা। এখন এখানে আমি একটু বলে রাখি যে আমাদের এই যে আলফা যেটা আছে, এটাকে আমরা মাঝে মাঝে এভাবে লিখি, পি ভেক্টর
এখানে একটা চিহ্ন দিয়ে লিখবো যে কিউ ভেক্টর। এটা দ্বারাও কি বোঝায়, কখনো তোমাকে আলফা না বের করতে বললে মাঝে মাঝে বলতে পারে পি ভেক্টর আর কিউ ভেক্টর, এটা দিয়ে বলবো যে এটা বের করো, এটা ইজ ইকুয়াল টু হোয়াট, এটা দ্বারা বোঝাচ্ছে মধ্যবর্তী কোণ, এটা দ্বারা কি বোঝাচ্ছে মধ্যবর্তী কোণ, বুঝা গেল? আচ্ছা, তাহলে আমরা যদি বের করে, এখন আমি লব্ধির মান বের করে ফেলছি, এখন দিক বের করতে হবে। দিক মানে কি, আমি যদি বলে দেই যে পি এর সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে লব্ধিটা আছে, তাহলে তো দিক প্রকাশ করা হয়ে গেছে নাকি? তাহলে দেখো আমি যদি পি এর সাথে যদি কোণ উৎপন্ন করতে বলি, তাহলে আমরা কি লিখবো জানো? আমরা লিখবো tan ইনভার্স, tan ইনভার্স এখানে লিখবো কি বলতো, ফার্স্টে আমি পি এর সাথে কোণ উৎপন্ন করতেছি, তাহলে পিটাকে আলাদা করে লিখে থাকবো নিচে। এরপরে কি করব, প্লাস দিয়ে এখানে কিউ লিখবো, এখানে কিউ লিখবো। এরপরে আমি চিন্তা করবো, এখানে আমি tan ইনভার্স নিছি না, tan ইনভার্স মানে কি tan থিটা বাই sin থিটা। তাহলে আমরা চিন্তা করবো, সরি tan থিটা মানে tan আলফা বাই sin আলফা, তাহলে এখানে সরি tan sin আলফা বাই cos আলফা না, তাহলে cos sin আলফা বাই cos আলফা গুণ করে দেবো। এই হচ্ছে সিম্পল কথা। কিউ এর কথা যদি চিন্তা করি, সেম কেস, তুমি যদি পি এর সাথে কোণ উৎপন্ন কোণ বের করতে চাও না, কিউ এর সাথে বের করতে চাও, তাহলে কি করবা? তাহলে বের করবা কিউটাকে আলাদা রাখবা, এখানে কিউটাকে আলাদা রাখবা, এরপরে এই পাশে পি লিখবা, এই পাশে পি লিখবা, এই পাশে পি লিখবা, এই পাশে পি লিখবা। এরপরে তুমি কি করবা জানো, tan আলফা মানে কি sin আলফা বাই cos আলফা, sin আলফা cos আলফা দিয়ে দিবা, সিম্পল কথা, শেষ। এইটা সেটাই। এখানে আমাদের একটা নোট দিয়ে দিয়েছে কি বলতো, যে অবশ্যই পি এবং কিউ সমবিন্দুগামী ভেক্টর হইতে হবে। সমবিন্দু মানে কি, মানে একটা বিন্দুর উপরে কাজ করতে হবে, যেমন আমি বললাম টেল মিলাইতে হবে, টেল কি মিলাইতে হবে, এই যে জিনিস পারে। তাহলে এটা মোটামুটি আমরা এখান থেকে বুঝে ফেললাম। এরপরে তুমি দেখতে পাবা যে আমরা একাডেমিকে পড়ে আসছি মোটামুটি, যে আর কোথায় মিনিমাম হয় আর কোথায় ম্যাক্সিমাম হয়, এটা আমরা কিন্তু মোটামুটি জানার কথা, ঠিক আছে? সো ওই প্রমাণটা আমি এখানে দেখাইলাম না, প্রমাণটা কি আমরা দেখাইলাম না, এটা একটু মাথায় রাখবা যে আলফার মান যদি 0 ডিগ্রি হয়, আলফার মান 0 ডিগ্রি মানে কি, আলফার মান 0 ডিগ্রি মানে হচ্ছে দুইটা ভেক্টর একই দিকে কাজ করতেছে। তাহলে এই একটা ভেক্টর, এই আরেকটা ভেক্টর, পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, ঠিক আছে? কিউ একটা ভেক্টর যদি মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, মানে একই দিকে কাজ করতেছে, তখন আমরা পাই আর ম্যাক্সিমাম। তখন আমরা কি পাই বলতো, আর ম্যাক্সিমাম। তখন আমরা কি করতে হয়, আলফার কথা চিন্তা করতে হয় না, বা ওই সূত্রের কথা চিন্তা করতে হয় না, ডিরেক্ট কি করতে হয়, পি আর কিউ যোগ করে দিব। লব্ধি কোন দিকে কাজ করবে, পি আর কিউর দিকে। সরি, যোগ কেন হবে, আমরা আর ম্যাক্স মান বের করতেছি না, তাহলে মান পি আর কিউ। দিক কোন দিকে হবে, পি আর কিউ যদি একই দিকে কাজ করতেছে, তাহলে ওই দিকেই হবে আর, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যদি চিন্তা করি, পি কাজ করতেছে এইদিকে, কিউ কাজ করতেছে এইদিকে, বিপরীত দিকে, একদম ঠিক বিপরীত দিকে, ঠিক আছে? ওকে, তাহলে পি কাজ করতেছে এই দিক বরাবর, কিউ কাজ করতেছে এই দিক বরাবর, তাহলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? দেখো মধ্যবর্তী কোণ বের করার জন্য আমরা কি করতে পারি জানো, এইটাকে আমরা এখানে এনে দিব, শেষ। টেল মিলাবো, টেল মিলাইলে কত দেখতে পাচ্ছি, 180 না, 180 দেখতে পাচ্ছি না? তাহলে এই তো কাহিনী হচ্ছে শেষ। তাহলে আমরা দেখতে পাচ্ছি মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাই আলফা যদি 180 ডিগ্রি হয়, তাহলে লব্ধি কত হবে, পি আর কিউ এর ডিফারেন্স, পি আর কিউ এর কি ডিফারেন্স, এটা ধারা বুঝাচ্ছে ডিফারেন্স। এখন পি যদি বড় হয়, তাহলে পি থেকে মাইনাস করব, কিউ যদি বড় হয়, কিউ থেকে পি মাইনাস করব, বুঝা গেছে? যেটা বড় সেটা থেকে ছোটা মাইনাস করে দিব। দিক কোন দিকে হবে, ওই যেটা বড়টার দিকে ছিল ওই বড়টার দিকে। মানে ব্যাপারটা হচ্ছে এটা, যে এইটা যদি ধরো 5 নিউটন হয়, এটা যদি হয় 10 নিউটন, তাহলে কাটাকাটি করে এখানে থাকবে 0, এখানে থাকবে 5 নিউটন। 5 নিউটন কোন দিকে আছে, এই দিক বরাবর, মানে বড়টার দিকে থাকবে আর কি, বুঝা গেছে? এই হচ্ছে জিনিসপাতি। তারপর এইগুলো জিনিসটা একটু মাথায় রাখতে পারো আর কি, যে আমাদের মধ্যবর্তী কোণ যদি হয় 90 ডিগ্রি, তাহলে আমাদের cos 90 এর মান 0, তাহলে √p² + q² থাকবে, ঠিক আছে? তাহলে √p² + q² থাকবে। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, হবে মনে রাখার খুব একটা দরকার পড়তেছে না। আর একটা জিনিস মাথায় রাখতে পারো, যে আমাদের পি আর কিউ যদি একই হয়, মানে দুইটা ভেক্টর যখন কাজ করতেছে পি আর কিউ, তারা যদি মান যদি একই হয়, ঠিক আছে, দুইটা মান যদি একই হয়, তখন আমরা লিখতে পারি যে r = 2p cos α/2, এটা আমরা লিখতে পারি। এটা মুখস্থ করার কোনো দরকার নাই, বাট এইটা আমাদের লাগবে। সেটা হচ্ছে আমাদের মধ্যবর্তী কোণ যেটা আছে, সেটা হয় পি এর সাথে হোক, হয় কিউ এর সাথে হোক, দুটো যদি একই দিকে, মানে একই মান, মধ্যবর্তী মানে যে দিকটা, লব্ধি যে দিকটা আছে, সেটা আমাদের সমদ্বিখণ্ডিত হবে। আলফা যেটা আছে সেটা একদম মাঝ বরাবর দিয়ে যাবে, বুঝছো? মানে আমি এই দিক থেকে 5 নিউটন বলে টানতেছি, তুমিও দিক থেকে 5 নিউটন বলে টানতেছো, দেখা যাবে সে কোন দিকে যাবে, একদম মাঝ বরাবর দিয়ে যাবে, একদম কি মাঝ বরাবর দিয়ে যাবে, α/2 দিয়ে যাবে, ঠিক আছে? ওকে, এরপরে দেখো এখানে আমরা বরিশাল বোর্ড 23 সালের একটা আসা কোশ্চেন একটা আমরা সলভ করব। চলো আমরা দেখি আমাদেরকে কি বলে দেওয়া আছে। দেখো বলছে নাহিন এবং জাহিন একটি ভারী বস্তু স্থির ট্রাকের দুইটি ভারী স্থির ট্রাক যেটা আছে ওটাকে দুইটা রশি বেঁধে টেনে নিয়ে যাচ্ছিল। বাহ, শক্তিশালী না? আচ্ছা, তাহলে বলছে রশি দুইটার মধ্যে আলফা কোণ উৎপন্ন করে, ঠিক আছে? তার মানে আমরা একটা ট্রাকের কথা চিন্তা করি।
ট্রাকের কথা যদি চিন্তা করি, এই হচ্ছে আমাদের ট্রাকটা। সাপোজ ধরে রাখি একটা যেমন একটা বস্তু, তাহলে ধরো জাহিন একদিকে টানতেছে কত বলে আলফা কোণে না, তাহলে এ টানতেছে এদিকে, এ টানতেছে এদিক বরাবর, ঠিক আছে। তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের কত? মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের আলফা। তাহলে ট্রাকটি নাহিনের দিকে সরে যাচ্ছিল। নাহিন মানে কি? ধরো সাপোজ এ হচ্ছে নাহিন, এটা কে টানতেছে? নাহিন টানতেছে। এটা কে টানতেছে? এটা টানতেছে জাহিন। ওকে, তাহলে আমাদেরকে বলছে দুইজন যখন টানতেছিল তখন সেটা কি করতেছে? নাহিনের দিকে সরে যাচ্ছিল। আচ্ছা, ভালো কথা। বলছে নাহিন জাহিনকে আরো বেশি বল প্রয়োগ করতে বলো, কারণ নাইলে তো নাহিনের দিকে সরে যাচ্ছিল না। তাহলে দেখাও যে জাহির এবং নাহিন সমান যদি বল প্রয়োগ করে, তাহলে ধরো সাপোজ এ যে বল প্রয়োগ করতেছে সেটা ধরো পি মানটা পি, এর মানটা কি? এর মানটা পি। দুইটা ভেক্টর কি মানে এটা যদি পি, দুইটা মান যদি সমান হয়, তাহলে এইটা পি ভেক্টর, এটা পি ভেক্টর হইতে পারে না? তো কেন বলো তো? এটা 5 নিউটন হলে এটা 5 নিউটন হইতে পারে, ভালো কথা। বাট দিকটাও ডিফারেন্ট। দিক যদি ডিফারেন্ট হয় তাহলে এটা পি ভেক্টর হলে এটা তো পি ভেক্টর হইতে পারবে না। বুঝা গেছে? আচ্ছা, যেটা বললাম যে দুইটা সমান যদি মান যদি সমান হয়, তাহলে আমাদেরকে বলতে হবে যে লব্ধি বল মধ্যবর্তী কোণকে, মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, আলফাকে সমদ্বিখণ্ডিত করে, মানে সমানভাবে ভাগ করে লব্ধিটা চলে যায়, ঠিক আছে। আচ্ছা, এখন এটার জন্য আমরা একটা কাজ করতে পারি, চিন্তা করতে পারি যে এটা হচ্ছে আমাদের পি ভেক্টর, এটা আমাদের কিউ ভেক্টর। পি ভেক্টরের মানটা আমি চিন্তা করতে পারি, সাপোজ এক্স। কিউ ভেক্টরের মানটাকে আমি চিন্তা করতে পারি এক্স, কারণ মান একই না। তাহলে লব্ধিটা কোন দিকে কাজ করবে? লব্ধিটা আমরা মোটামুটি বাই ডিফল্ট ধরে নিই যে একদম মাঝ বরাবর দিয়ে যাচ্ছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। লব্ধিটা কোন দিকে যাচ্ছে? একদম মাঝ বরাবর দিয়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে, সো লব্ধিটা কি? লব্ধিটা হচ্ছে আমাদের আর। লব্ধিটা কি? আর। এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা যদি থিটা হয়, তাহলে ওই কোণটা আমাদের দরকার নাই, আগে আমরা দেখি যে থিটাটা কত, ঠিক আছে, ওটা বের করতে পারলে হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমি যদি থিটাটা বের করতে চাই, তাহলে আমরা যেটা জানি যে থিটা ইজ ইকুয়াল টু কি ছিল? টেন ইনভার্স। আমি কার সাথে কোণ উৎপন্ন করতেছি? কিউ এর সাথে না। তাহলে কিউ এর মানটা এখানে বসে যাবে। কিউ এর মানটা কোথায় আছে? এক্স প্লাস, এরপরে উপরে বসে পি এর মান, এখানেও পি এর মান বসে, তাহলে পি এর মান কত? এক্স না? হ্যাঁ, এক্স। তাহলে এখানেও এক্স, এখানেও এক্স। এখানে হবে কি? সাইন আলফা, এখানে হবে কত? কজ আলফা, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে আমি যদি একটু আগাই, তাহলে আমরা দেখতে পাবো যে টেন ইনভার্স, তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি এখানে এক্স সাইন আলফা। সাইন আলফাটাকে আমরা যদি তুমি ম্যাথ পড়ো, ম্যাথে আমরা দেখবা যে সাইন আলফাটাকে আমরা লিখতে পারি কিভাবে? সাইন আলফাটা লিখতে পারি 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2 আকারে, ঠিক আছে। সাইন আলফাটাকে আমরা লিখতে পারি কি? 2 সাইন আলফা 2 বাই কজ আলফা 2, ঠিক আছে। এটাকে নরমালি যদি চিন্তা করো ত্রিকোণমিতিতে আমরা শিখছিলাম সাইন টুয়াইজ আলফা আকারে, ঠিক আছে। ওই একই কথা, টুয়াইজ আলফা হলে ওটাকে দুই ভাগ করতে হবে আগে, ঠিক আছে। সাইন টুয়াইজ আলফা ইকুয়াল টু ছিল 2 সাইন আলফা কজ আলফা, তাহলে সাইন আলফা ইকুয়াল টু কত হবে? 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এক্সটা কমন যায়, এক্স যদি কমন যায় থাকে হচ্ছে আমাদের 1 প্লাস কজ আলফা। আচ্ছা, এরপরে ত্রিকোণমিতি যদি আবার একটু অ্যাপ্লাই করি, তাহলে আমরা দেখতে পাবো যে 1 বাই কজ আলফাটাকে আমরা লিখতে পারি কিভাবে? 2 কজ স্কয়ার আলফা আকারে, 2 কজ স্কয়ার আলফা বাই 2 আকারে, ঠিক আছে। আচ্ছা, তারপর এখান থেকে দেখো আমাদের এক্স কাটা যাচ্ছে, এরপরে 2 কাটা যাচ্ছে, তারপর কজ আলফা থেকে এখানে একটা কজ আলফা আর এখানে একটা কজ আলফা থাকলো কি? কজ আলফা বাই 2, ঠিক আছে। ওকে, এখন দেখো এখান থেকে আমি কি লিখতে পারি? থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি টেন ইনভার্স, এখানে আছে কি? এখানে কি আছে দেখো, আমাদের আছে সাইন আলফা, আর কিছু আছে উপরে নাই, এখানে কি আছে? শুধু কজ আলফা। তাহলে সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2 কত বলো? 10 আলফা বাই 2। তাহলে এখান থেকে লিখবো যে আমাদের এখানে আছে কত? 10 আলফা বাই 2। তাহলে 10 আলফা আর 10 ইনভার্স কাটাকাটি যায়, থাকলো কত? আলফা বাই 2। ব্যাপারটা এমন না যে কাটাকাটি যায়, যাই হোক, মানে বলার জন্য বলা রাখি। তাহলে থাকলো হচ্ছে আমাদের থিটা ইজ ইকুয়াল টু আমাদের কত হবে? আলফা বাই 2। থিটা ইজ ইকুয়াল টু কত হইলো? আলফা বাই 2। ওকে, তাহলে আমরা যেটা বুঝলাম যে থিটা ইজ ইকুয়াল টু পাইলাম যে আলফা বাই 2, মানে আমাদের কিউ এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে? আলফার অর্ধেক কোণ উৎপন্ন করতেছে। তাহলে পুরাটা যদি আলফা হয়, এটা যদি আলফা বাই 2 হয়, তাহলে এটা কত ডিগ্রি হবে? আলফা বাই 2। তার মানে সমান দুই ভাগে ভাগ করে ফেলতেছে। এটাই আমাদের কোথায় আসছে? বরিশাল বোর্ড 23 সালে আসছে।
ওকে, সো এবার আমরা আসি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড 21, যেখানে আমাদেরকে বলে দেওয়া আছে যে এ একটা ভেক্টর দেওয়া আছে। সো চিত্রে এ একটা ভেক্টর দেওয়া আছে যেটা মান দেওয়া আছে 5 নিউটন, বি একটা ভেক্টর দেওয়া আছে আবার এই বরাবর, সেটা দেওয়া আছে হচ্ছে 8 নিউটন, এবং বলে দেওয়া আছে যে ভেক্টর দুটি লব্ধি নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো এখন দেওয়া আছে ভেক্টর দুটি লব্ধি মানে বা যোগফল নির্ণয় করা মানে কি, এটা মানও বের করতে হবে, দিকও বের করতে হবে, সিম্পল কথা। আচ্ছা, এখন আমাদের চিত্রটা একটু কনফিউজিং যে আসলে আমাদের বি ভেক্টর কোনটা, বাট ব্যাপারটা বোঝা যায় এটা একটা স্থানাঙ্ক ব্যবস্থা, যেখানে আমাদের এটা হচ্ছে আমাদের মূল বিন্দু বা প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে, বা প্রসঙ্গ বিন্দু। সো এটা থেকে একটা বি ভেক্টর কাজ করতেছে একদম এই বরাবর, আর এ ভেক্টর কাজ করতেছে একদম এই বরাবর, যেটা মধ্যবর্তী কোণ দেখতে পাচ্ছি আমাদের আলফা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। ঠিক আছে, তার মানে এখন আমরা দেখতে পাই যে তার মানে আমরা জাস্ট নরমাল সূত্র অ্যাপ্লাই করলে আর এর মান বের করে ফেলার কথা, বাট আর কোন দিকে কাজ করবে চিন্তা করো। দুইটা মাঝ বরাবর একদম ঠিক মাঝ বরাবর না, মানে কোন একদিকে আর কি, যেটা আমি জানি না হয়তো বা। ঠিক আছে, এখন দেখো বোঝা যায় কিন্তু এ মান 5 নিউটন, বি এর মান 8 নিউটন, তাহলে 8 নিউটনের কাছাকাছি যাওয়ার কথা। ঠিক আছে, যে বেশি বল প্রয়োগ করবো ওর দিকে তো যাবে নাকি। আচ্ছা যাই হোক, তার মানে আমরা আর এর মান বের করে ফেলতে পারি যে আর লব্ধি ইজ ইকুয়াল টু বের করে ফেলতে পারবি রুট ওভার এ স্কোয়ার, এর মান দেখতে পাচ্ছি 5, বি স্কোয়ার, বি এর মান দেখতে পাচ্ছি কত 8, 2 ইন্টু 5 ইন্টু 8 ইন্টু কস, মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি, রাইট। তাহলে আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো আর ইজ ইকুয়াল টু সামথিং। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি রুট ওভার 5 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 8 ইন্টু cos 60। ওকে, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি মান হবে 11.36 একক। কি এটা নিউটন, তাহলে এটাও নিউটন হবে। ঠিক আছে, এখন আমরা ধরে নেই যে সেটা আসলে আমাদের বি এর সাথে থিটা ডিগ্রি গুণ করে ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কি থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো tan ইনভার্স কার সাথে কোণ উৎপন্ন করতেছে, বি এর সাথে, তাহলে বি এর মান কত 8, তাহলে 8 বসে যাবে এই জায়গায়, বাকি আছে কি 5, তাহলে এই জায়গায় 5, এই জায়গায় 5, এখানে আমাদের কত সাইন আলফা, আলফার মান কত, মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের 60, রাইট, এখানে 60, এখানে হচ্ছে আমাদের cos 60। ওকে, তাহলে এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো যে থিটার মানটা কত। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি tan ইনভার্স উপরে আছে আমাদের 5 sin 60, নিচে হচ্ছে আমাদের 8 প্লাস 5 cos 60, তাহলে আসতেছে হচ্ছে আমাদের 22.41 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা থিটা মানটা বের করে ফেলতে পারলাম। তাহলে আমি আর এর মান পেয়ে গেছি এত নিউটন। কোন দিকে কাজ করতেছে, কোন দিকে কাজ করতেছে, সেটা হচ্ছে বি এর সাথে 22.41 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। ঠিক আছে, তাহলে এইটা আমাদের আনসার, আর এর মানে তো কোণ উৎপন্ন করতেছে এত। ওকে, শেষ। সামনে আগাই, আমাদেরকে বলে দেওয়া আছে এটা কি সিলেট বোর্ড 21 সালে আসা কোশ্চেন, সেটা হচ্ছে আমাদের দুইটা ভেক্টরের মান সমান, নিচের কোন অবস্থানে এদের লব্ধির মান একটি ভেক্টরের মানের এত গুণ হবে। সো এটা কাইন্ড অফ একটা শর্টকাট হিসেবে মাথায় রাখতে পারো যে দুইটা ভেক্টরের মান যদি সমান হয়, তারা যদি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে তাদের যে লব্ধিটা হবে সেটার মানটা কত হবে জানো, √3 ইন্টু একটা মানের সমান। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট প্রমাণ করে দেখি যে আমাদের যেটা বললো যে আর ইজ ইকুয়াল টু আমরা জানি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কজ আলফা, তাহলে আলফার মানটা বের করতে হবে নাকি। আচ্ছা, তাহলে এটার জন্য আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আর এর মান, লব্ধির মান বলছে যে কোনো একটা ভেক্টর, সাপোজ ধরলাম পি, তাহলে পি এর √3 গুণ নাকি, তাহলে আমরা দেখতে পাচ্ছি √3 গুণ পি, এটাকে স্কোয়ার করে দিলে তাহলে দুই পাশে স্কোয়ার করে দিলাম আর কি, তাহলে এই পাশে থাকবে পি স্কোয়ার। এখন দুইটা ভেক্টর তো সমানই হবে নাকি, যেহেতু বলে দিয়েছে মান সমান, তাহলে আমরা দেখবো কিউ এর মানও পি স্কোয়ার আকারে লিখবো। তাহলে আবার 2p আর কিউ, পি কিউ মানে হচ্ছে পি, তাহলে পি স্কোয়ার, তাহলে এখানে হয়ে গেল পি স্কোয়ার কজ আলফা, তাহলে এই আলফার মানটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে টোয়াইস পি স্কোয়ার cos আলফা ইজ ইকুয়াল টু এইদিকে থাকলো কত 3p স্কোয়ার, মাইনাস গেল কত পি স্কোয়ার মাইনাস পি, এটা পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার টোয়াইস পি স্কোয়ার, এদিকে চলে গেলে মাইনাস, তাহলে মাইনাস 2p স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমাদের যেটা করতে হবে যে 2p স্কোয়ার cos আলফা ইজ ইকুয়াল টু হবে কত শুধু পি স্কোয়ার নাকি। তাহলে দেখো এখান থেকে কাটাকাটি যায়, কি বলো কাটাকাটি যায় হচ্ছে আমাদের পি স্কোয়ার কাটাকাটি যায়, থাকলো কি cos আলফা ইজ ইকুয়াল টু কত পাচ্ছি হাফ নাকি। তাহলে আলফার মান কত পাচ্ছি, আলফার মান দেখি আমরা
হাফের মান তো এমনিও জানি 60, তাও জাস্ট ক্যালকুলেটারে শিওর হয়ে নিলাম আর কি 60। দেখছো? সো এটা আমরা শর্টকাট হিসেবে মাথায় রাখতে পারি চাইলে, শর্টকাট হিসেবে কি মাথায় রাখতে পারি চাইলে। তাহলে কোনটা হবে আনসার? 60 আগেই বলে ফেলছিলাম। ওকে, আগাই। এবার আমরা দেখবো যে আমাদের চিত্রানুযায়ী একটি পাখি হচ্ছে সমতল ভূমির সমান্তরাল আকাশে উঠছে। দেখছো, এটা হচ্ছে আমাদের একটা পাখি, যার হচ্ছে ডানা হচ্ছে আমাদের দুইটা এরকম। এখন আমরা বুঝি যে পাখি আসলে ওড়ে কিভাবে। পাখি যা দুটো ডানার মাধ্যমে বাতাসের দিকে বল প্রয়োগ করে, বাতাসের দিকে বল প্রয়োগ করলে এইদিকে বল প্রয়োগ করতেছে, তাহলে বল প্রয়োগ করতেছে কোন বরাবর? এই দিক বরাবর, এই দিক বরাবর। এখন আমরা নিউটনের থার্ড ল হিসেবে কি জানি বলতো? প্রতিক্রিয়ারই একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে সে যদি বাতাসের উপর একটা বল প্রয়োগ করে, বাতাসও তার উপর বল প্রয়োগ করবে। ওই যে বলটা প্রয়োগ করলো সেটা কি হবে? সমান এবং বিপরীত। তাহলে বাতাস বল প্রয়োগ করতেছে কোন দিকে বলো? বাতাস বল প্রয়োগ করতেছে এই যে এদিক বরাবর, এই দুইটা লব্ধি বরাবর কিসে সে সামনে যাবে। এই যে বল প্রয়োগ করতেছে না, তাহলে এই বল বরাবর লব্ধি বরাবর সে সামনে উড়ে যায়। এই হচ্ছে আমাদের উড়ার টেকনিকটা আর কি। আচ্ছা, যাই হোক, দেখি আমাদের কি বলে দেওয়া আছে। বলে দেওয়া আছে যে পাখিটির উভয় পাখা কর্তৃক ধাক্কার পরিমাণ 5 নিউটন। তাহলে তাকে কত ধাক্কা দিবে? 5 নিউটন। সমান এবং বিপরীত বল প্রয়োগ করলো, তাহলে 5 নিউটন। তাহলে আমাদেরকে বলছে যে এ ও, এইদিকে 5 নিউটন, এইদিকে 5 নিউটন। বলছে এ ও বরাবর পাখির ধাক্কার পরিমাণ যদি দ্বিগুণ করি, মানে 5 নিউটনের জায়গায় আমি কি করলাম এখন 10 নিউটন, পাখিটি কোন দিকে উড়বে, কোন দিকে উড়বে সেটা আমাদেরকে বের করতে বলছে, গাণিতিক যুক্তির মাধ্যমে দেখাইতে হবে। সেটা হচ্ছে বুঝছো? সো নর্মালি আমি দেখতে পাচ্ছি যে এই দিক বরাবর আছে। ধরো আমি যদি এটাকে যদি সিম্পলিফাই করি, তাহলে আমি দেখতে পাবো যে এদিক বরাবর 5 নিউটন, এদিক বরাবর 5 নিউটন, এদিক বরাবর 5 নিউটন। এখন এদিক বরাবর হয়ে গেছে 10 নিউটন। ঠিক আছে, আগে মধ্যবর্তী কোণ কতটি ছিল? মধ্যবর্তী কোণ তো সেমই থাকবে নাকি? মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। মধ্যবর্তী কোণ কত? 60 ডিগ্রি। ঠিক আছে, এখন নর্মালি আমাদের যদি একটা সমান্তরাল রেখা যদি চিন্তা করি, এরকম একটা সমান্তরাল রেখা যদি চিন্তা করি, তাহলে এই রেখার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে লব্ধিটা, সেটা আমার বের করা লাগতে পারে আর কি। সো নর্মালি আমরা বুঝি এটা 10 নিউটন, এটা 5 নিউটন, তাহলে লব্ধিটা কোন দিকে কাজ করবে? 10 নিউটনের কাছাকাছি কাজ করবে। তাহলে এই কোণটা আমরা বের করার চেষ্টা করি। চলো এই কোণটা বের করার চেষ্টা করি, থিটা, যেটা আসলে আমাদের এই থিটাটা বের করি। চলো, তাহলে থিটা বের করতে হলে আমার কি লাগবে? থিটা ইজ ইকুয়াল টু আমাদের tan ইনভার্স কার সাথে কোণ উৎপন্ন করতেছে? 10 নিউটনের সাথে। তাহলে এখানে 10 আর উপরে হচ্ছে 5, এখানে হবে 5, তাহলে সাইন আলফা, আলফার মান কত? 60, কজ 60। তাহলে এখান থেকে আমি থিটা মান বের করে ফেলার কথা। তাহলে আমরা দেখি, আমরা লিখি tan ইনভার্স, উপরে আছে 5 সাইন 60, নিচে হচ্ছে আমাদের 10 প্লাস 5 cos 60। তাহলে দেখতে পাচ্ছি 19.11 ডিগ্রি। বুঝা গেছে? তাহলে এই কোণটা কত? 19.11 ডিগ্রি। 19.11 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। ঠিক আছে, এখন আমরা যদি চিন্তা করি যে 10 ডিগ্রির সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, সেটা আমরা বলে ফেলতে পারি। বাট আগের কথা যদি চিন্তা করি, যেখানে আসলে আমাদের এটা 5 নিউটন, এটা 5 নিউটন, তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতে বলতে পারবা? মাঝ বরাবর দিয়ে যাবে না, কারণ দুইটা যেহেতু এটাও 5 নিউটন, এটাও 5 নিউটন যদি হইতো, আগে যেটা ছিল 5 নিউটন যদি হয়, নর্মালি এটাই হওয়ার কথা, কারণ দুইটাতে একই বল প্রয়োগ করবে। 5 হলে মধ্যবর্তী কোণ 60, তাহলে অর্ধেক মাঝামাঝি দিয়ে যায় তো 3 মানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতো। এটাই না? এই হচ্ছে কথা। আগে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতো, বাট এখন উৎপন্ন করতেছে 19.11 ডিগ্রি। এই হচ্ছে কথা, এটা আমাদেরকে ব্যাখ্যা করলে হয়ে গেল। ওকে, সামনে আগে। এবার আমরা দেখবো যে উপাংশের বিভাজন, একটা ভেক্টর দেওয়া আছে। এই ভেক্টরটাকে আমি চাইলে অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। সো এখন মাঝে মাঝে আমাদের এমসিকিউতে এটা আসে যে একটা ভেক্টরকে কয়টা ভাগে ভাগ করা যায়। সো মোস্ট ইম্পর্টেন্টলি অসীম ভাবে ভাগ করা যায়, অসংখ্য ভাগে ভাগ করা যায়। যেমন একটা বলকে বা একটা কাঠের টুকরা না, ধরো মাটির টুকরাকে আমরা চাইলে অনেকগুলো ভাগে ভাগ করতে পারি, ওটাকে জোড়া লাগিয়ে আগেরটা হয়ে যাচ্ছে, ব্যাপারটা এমন না? এরকম সেম একটা ভেক্টরকে যদি অনেকগুলো ভাগ করি, ওটাকে আমরা বলি ভেক্টরের উপাংশ। ওগুলোকে আমরা কি বলি? ভেক্টরের উপাংশ। আর ওই ভেক্টর উপাংশগুলোকে যদি একসাথে যোগ করে দেই, তাহলে পেয়ে যাবো ভেক্টরের লব্ধি বা আগের ভেক্টরটা। বুঝে গেল? আচ্ছা, ভেক্টরের লব্ধি বোঝার আগে আমাদের একটু বুঝতে হবে যে ভেক্টরের লম্ব অভিক্ষেপ বলতে কি বোঝায়। ঠিক আছে, সো আমরা একটু বুঝি যে লম্ব অভিক্ষেপ বলতে কি বোঝায়। সবার ফার্স্ট হচ্ছে আমাদের লম্ব অভিক্ষেপ, আর এরপরে হচ্ছে আমাদের আছে উপাংশ। এই তো, তাহলে লম্ব অভিক্ষেপ মাথায় রাখতে হবে যে আমাদের না, উপাংশ তো আমরা বুঝি যে মানে ভেক্টরের যে
ভাগগুলা, তাহলে ভেক্টর রাশি তো হইলো, ভেক্টর রাশিকে ভাগ করলে তো ভেক্টর রাশি পাবো, তাহলে এই উপাংশটা আমাদের কি হবে, ভেক্টর রাশি হবে। আর লম্ব অভিক্ষেপ যেটা আছে, লম্ব অভিক্ষেপ হবে জাস্ট ভেক্টর রাশি যেটা পাচ্ছি, উপাংশ যেটা পাচ্ছি ওটা মানটাই হবে লম্ব অভিক্ষেপ, ঠিক আছে। তাহলে এইটা আমাদের কি বলতো, স্কেলার রাশি। ওকে, তাহলে ভেক্টর রাশি যে উপাংশ যেটা পাচ্ছি ওটা মানটাকে বের করতে পারলে আমরা পাচ্ছি সেটা লম্ব অভিক্ষেপ। সো নরমালি আসলে এটাই বের করি আমরা, লম্ব অভিক্ষেপ বা মানটা বের করি, ওইটার সাথে জাস্ট আমরা কি করবো বলতো, একক ভেক্টর গুণ করে দিলেই পেয়ে যাবো উপাংশ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমি চিন্তা করতে পারলাম যে ধরো সাপোজ আমার একটা ভেক্টর দেওয়া আছে, একটা ভেক্টর দেওয়া আছে হচ্ছে আমাদের সাপোজ আর ভেক্টর দেওয়া আছে, এইটার সাথে ধরো থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করলো, ঠিক আছে। এই জিনিসটা আমরা একটু মুছে দিই, চলো এই জিনিসটার মধ্যে দরকার পড়তেছে না, এটা জাস্ট একটু লিখে রাখো আর কি। যাই হোক, তো যেটা বললাম যে এটা আমাদের আর ভেক্টর দেওয়া আছে, আর ভেক্টর এই যে এইটার সাথে বা এই রেখার সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, এটাকে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ চিন্তা করতে পারি। ধরো চিন্তা করলাম যে এইটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ যদি চিন্তা করি, তাহলে এক্স অক্ষ বরাবর সে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করলো। মাথায় রাখবা যার সাথে কোণ, যার সাথে কোণ, যার সাথে কোণ তার সাথে কস, থিটার তো কস। ওকে, সো যেটা বললাম যে যার সাথে কোণ তার সাথে আমাদের কস, এটা এইভাবে মাথায় রাখতে পারো, ঠিক আছে। তাহলে কার সাথে কোণ উৎপন্ন করতেছে, এই যে থিটা, থিটা কার সাথে কোণ উৎপন্ন করতেছে, মানে আমি যে থিটাটা নিচ্ছি বা যে কোণটা নিচ্ছি সেটা কার সাথে, এইটার সাথে কোণ উৎপন্ন করতেছে, তাহলে এইটা হয়ে যাবে আমাদের আর কস থিটা, মানে মান লম্ব বিক্ষেপটা আর কি, বা মানটা কি আর কস থিটা, বা উপাংশের মানটা কি আর কস থিটা। এইটার সাথে কোণটা আমি জানি না, তাহলে এটাও কত হবে আর সাইন থিটা, ঠিক আছে। তাহলে এটা পেয়ে গেছি আমাদের লম্ব অভিক্ষেপ, এটা লম্ব অভিক্ষেপ, এটা লম্ব অভিক্ষেপ বা উপাংশের মান, উপাংশ আমরা বের করি না এখন, যাই হোক। সো সিম্পল কথা, যদি আমরা যদি এখানেও এটা করি, এখানে যদি এটা করি, তাহলে এটা হয়ে গেছে আমাদের আর, তাহলে এটা হয়ে যাবে আমাদের ধরো থিটা ধরো হলো এটা, এটার সাথে থিটা উৎপন্ন করলো, তাহলে এটা হবে আমাদের আর কস থিটা, এটা হবে আমাদের আর সাইন থিটা। সো অনেকে মাথা রাখে যে আমাদের এক্স অক্ষ বরাবর হইলে, এক্স অক্ষ হলে কস থিটা হবে, ওয়াই অক্ষ হলে সাইন থিটা হবে, ব্যাপারটা কিন্তু একদমই না, এমন না। যার সাথে কোন উৎপন্ন করতেছে ওইদিকে কস, সিম্পল কথা। আচ্ছা, এখন এটাকে যদি আমি ভেক্টরে পরিণত করতে চাই, তাহলে আমি একক ভেক্টর দিয়ে গুণ করে দিব। এখন আমি যদি যেহেতু এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নিয়ে গেছি, এক্স অক্ষ বরাবর একক ভেক্টরটাকে আমরা ধরে নেই আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরটাকে নিয়ে ফেলি জে ক্যাপ, জেড অক্ষ বরাবর একক ভেক্টরটাকে নিয়ে ফেলি কে ক্যাপ। এখন আমরা জেড অক্ষ এখানে কনসিডার করার দরকার পড়তেছে না, কারণ দুইটা অক্ষ আছে বা টু ডাইমেনশনাল বস্তু, যেহেতু এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আছে, তাহলে আমি চিন্তা করতে পারি যে এই আর ভেক্টরটাকে আমি কনসিডার করতে পারি এইভাবে। আর ভেক্টর মানে কি লব্ধি না, তাহলে আর ভেক্টরটা লব্ধির ইকুয়াল টু হবে কি, এটা যে অংশ, এই দিক অংশ কত দেখতে পাচ্ছি আর কস থিটা, এটা কি পেয়ে গেছি বলতো, মান পেয়ে গেছি না, এর সাথে দিক লাগবে, দিক কি হবে, যেহেতু এক্স অক্ষের দিকে, তাহলে আই ক্যাপ যোগ করে দিলাম, প্লাস আর সাইন থিটা ইন্টু জে ক্যাপ, ঠিক আছে। এটা পেয়ে গেছে আমাদের আর ভেক্টর, এই হচ্ছে আমাদের কি আর ভেক্টরটা, এই হচ্ছে আমাদের কি আর ভেক্টরটা, যেখানে আমি দেখতে পাচ্ছি আর ভেক্টরটা হচ্ছে আমাদের, এটাকে বলতে পারি ধরো আমাদের আর এক্স, এটাকে বলতে পারি আমাদের, এটাকে বলতে পারি আমাদের আর এক্স। তাহলে এটা হচ্ছে আমাদের ধরো এক্স অক্ষের দিকে হচ্ছে আর এর উপাংশ, তাহলে আর এইটা হবে আমাদের কত, এইটা হবে আমাদের ওয়াই অক্ষের দিকে আর এর উপাংশ, তাহলে এই দুটাকে আমি যদি যোগ করে দিই, তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, এটা আমরা আর ভেক্টরটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। ওকে, সো এখান থেকে আমরা এই জিনিসটা পেয়ে গেলাম, ওকে শেষ। তো এই গেল জিনিসপাতি আমাদের কোন একটা ভেক্টরকে আমি কি করতে পারি, আমি দেখো এখান থেকে আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে জাস্ট এটাই যে আমাদের এই পার্টটুকু আমাদের কি আছে, এই পার্টটুকু হচ্ছে আমাদের মান বোঝাচ্ছে, আর এই পার্টটুকু কি আছে, দিক বোঝাচ্ছে, সেম সিম্পল কথা, শেষ। ওকে, তাহলে উপাংশে ভাগ করা আমরা মোটামুটি জেনে ফেলছি, এবার দেখি আমরা এর বিষয়ে কোনো ধরনের ম্যাথ করতে পারি কি না। আচ্ছা, হ্যাঁ দেখি, বলে দেওয়া আছে যে 20 নিউটন হচ্ছে আমাদের এই দিক বরাবর কাজ করতেছে, আমাদেরকে বলছে ও জেড, মানে ও জেড মানে হচ্ছে এই বরাবর, তাহলে এই বরাবর বলছে বলের উপাংশ কত বের করতে বলছে, উপাংশ কত বের করতে বলছে, উপাংশ কত বলতে এখানে মান বোঝাচ্ছে আর কি, বুঝছো। সো এটা হচ্ছে আমাদের সিভি, মানে হচ্ছে চিটাং বোর্ড বলো, হ্যাঁ চিটাং বোর্ড, চিটাং বোর্ডের 22 সালে আসছিল। আচ্ছা, সো দেখো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা যদি এই কোণ এটা যদি বের করতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি কোন কার সাথে আছে, কোন কার সাথে আছে, এর সাথে আছে, তাহলে এই দিক হবে কস, তাহলে এই দিক হবে কত সাইন, তাহলে কত হবে 20 সাইন
কত ডিগ্রি 31 ডিগ্রি বুঝা গেছে তো তুমি চাইলে এটাও করতে পারো প্লাস এই কোণটা বের করে ওটার সাথে কজ করে দিতে পারো এটাও করতে পারো এত কাজ করার সময় নাই সো আমরা যদি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 20 ইনটু sin 31 তাহলে কত পাচ্ছি 10.3 কত এই যে এক নাম্বারটা এরপরে ওকে সো এবার সিলেট বোর্ড 2017 সালে আসা একটা কোশ্চেন সলভ করি চলো মানে আগের কোশ্চেনটারই হয়তো বা এটা গ নাম্বার হইতে পারে আর কি সো আমাদেরকে বলে দেওয়া আছে কি বলতো বলে দেওয়া আছে আমাদের চিত্রানুসারে একটি পাখি সমতল ভূমি সমান্তরাল আকাশে উঠছে পাখিটি উভয় পাখা কর্তৃক ধাক্কার পরিমাণ 5 নিউটন তার মানে ধাক্কার পরিমাণ যদি হয় এদিকে যদি ধাক্কা দেয় তার মানে তার একটা প্রতিক্রিয়া থাকবে এইদিকে হচ্ছে 5 থাকবে এদিকে 5 থাকবে নাকি 5 ওকে এই গেল তাহলে আমাদেরকে বলছে পাখিটির উভয় পাখা 5 নিউটন বলছে চিত্র ওসি বরাবর তুমি দেখতে পাচ্ছ মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি তাহলে মাঝ বরাবর দিয়ে যাবে তার মানে ওসি বরাবর আমাদের প্রতিক্রিয়া বলে মান বের করতে বলছে মানে লব্ধি বের করতে হবে সিম্পলি কথা কি বের করতে হবে লব্ধি বের করতে হবে আর ইজ ইকুয়াল টু কত হবে √ যেহেতু 5 2 ইনটু 5 ইনটু 5 ইনটু কত cos কত ডিগ্রি cos 60 ডিগ্রি রাইট ওকে ওকে তাহলে এখান থেকে আর ইজ ইকুয়াল টু আমরা সামথিং পেয়ে যাওয়ার কথা তাহলে আমরা দেখতে √ 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 2 ইনটু 5 স্কয়ার ইনটু cos 60 তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 কে তো 3 নিউটন যেটা আমরা আগে আসলে দেখে আসছি যে দুইটা সেম বল যদি কাজ করে মধ্যবর্তী কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে আমাদের কত হবে সেম বল ইনটু √3 নিউটন আগে দেখে আসলে শর্টকাট ঠিক আছে সো এইগুলো আমাদের आंसर তাহলে আমরা পরবর্তীতে কোশ্চেনে যাই এবার আমরা দেখব যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোন একটা ভেক্টরকে আমি কিভাবে বিভাজিত করি সো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা 3 ডাইমেনশনাল জিনিস বলতে বোঝাচ্ছে যে ধরো সাপোজ কোন একটা বস্তু আছে সাপোজ ধরো এই একটা বস্তু আছে এটাকে যদি আমি চিন্তা করি তিনটা স্থানাঙ্কের মাধ্যমে যদি চিন্তা করতে চাই তাহলে আমরা দেখতে পাবো যে এইদিকে আমি চিন্তা করলাম একটা অক্ষ এদিকে একটা চিন্তা করলাম x অক্ষ এদিকে চিন্তা করলাম y অক্ষ এদিকে চিন্তা করলাম আমরা z অক্ষ ঠিক আছে তাহলে এই বিন্দুটাকে পেতে হলে এখন এই বিন্দুটা কাইন্ড অফ হচ্ছে বোর্ডের মধ্যে আছে তো তাহলে 2 ডাইমেনশনাল চিন্তা করতে পারি মানে ধরো বস্তুটা আসলে আমাদের এই জায়গায় আছে এই জায়গায় আসার জন্য কি লাগে বলো তো আমাকে সবার ফার্স্টে আমাদের y অক্ষ বরাবর কিছু পরিমাণ যাইতে হবে এরপরে z অক্ষ বরাবর কিছু পরিমাণ যাইতে হবে তাও কিন্তু আমি বস্তুটা পাইলাম না এরপর আবার এই যে x যেটা আছে xটা আসলে আমাদের এই বরাবর না আমাদের খাতাটা 2 ডাইমেনশনাল তো খাতাতে আমি x অক্ষ আঁকতে পারবো না সো x অক্ষটা আসলে কাইন্ড অফ হচ্ছে এই যে এই বরাবর এই দিকে এই বরাবর কি বুঝছো এটা তো আমি আঁকতে পারবো না খাতায় সো এটা আসলে x অক্ষটা আমাদের এই দিকে বুঝছো এই দুটো লম্ব বরাবর আচ্ছা যাই হোক সো বস্তুটা ধরো সাপোজ এই জায়গায় আছে তাহলে আমি কিভাবে পাবো y অক্ষ বরাবর কিছু যাব z অক্ষ বরাবর কিছু যাব এরপর ওইখান থেকে আমাদের x অক্ষ বরাবর কিছু গেলে বস্তুটা পেয়ে যাব তার মানে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা যদি চিন্তা করি তাহলে আমাদের এই একটা বস্তুকে আমি চিন্তা করতে পারি px অক্ষ বরাবর কিছু যাব y অক্ষ বরাবর কিছু যাব z অক্ষ বরাবর কিছু গেলে বস্তুটা পেয়ে যাব এটাকে বলতে পারি px, y, z তাহলে ওই বিন্দুটা আমি স্থানাঙ্ক পেয়ে গেলাম নাকি ওই বিন্দুটার কি স্থানাঙ্ক পেয়ে গেলাম আচ্ছা এখন ওই বরাবর যদি আমি একটা অবস্থান ভেক্টর বের করতে চাই মানে ওই বরাবর মানে মূল বিন্দু হচ্ছে আমাদের এইটা থেকে আমি বস্তুর বরাবর একটা স্থানাঙ্ক আঁকতে চাইলাম ঠিক আছে তাহলে আমি মূল বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত যদি একটা ভেক্টর আঁকি তাকে আমরা বলতেছি অবস্থান ভেক্টর আর অবস্থান ভেক্টর স্থানাঙ্ক পেয়ে যাচ্ছি মানে অবস্থান না ওই বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাচ্ছি x, y, z তাহলে আমরা ওই যে ভেক্টরটা চিন্তা করলাম না তাহলে ওই ভেক্টরটাকে আমরা চিন্তা করতে পারি OP ভেক্টর ইজ ইকুয়াল টু আমরা পাবো কত সেটা হচ্ছে আমাদের x অক্ষের দিকে ভেক্টর সেটাকে ধরতে পারি ax i ক্যাপ তারপর y অক্ষের দিকে কতটুকু গেছে সেটাকে ay j ক্যাপ তারপর হচ্ছে আমাদের az k ক্যাপ এটাকে আমরা এইভাবে কনসিডার করতে পারি বুঝা গেছে মানে x অক্ষের দিকে কতটুকু যাচ্ছে সেটাকে ধরলাম ax i ক্যাপ y অক্ষের দিকে ay তাহলে ওটার সাথে j ক্যাপ গুণ করে দিলে তাহলে y অক্ষের দিকে গেলাম এরপরে z অক্ষের দিকে যাব ঠিক আছে এটা যোগ করে দিলে আমরা ওই ভেক্টরটা পেয়ে যাব ওই OP একদম O থেকে ও হচ্ছে আমাদের এইটা P হচ্ছে আমাদের এইটা ওকে সামনে আগাই তাহলে আমরা দেখব যে আমি ধরো চিন্তা করি যে আমরা এটা মানটা বের করতে হবে কিভাবে দেখো মানটা সিম্পল কথা আচ্ছা এটা ax না দিয়ে আমরা এটা চিন্তা করতে পারি এইভাবে যে x i ক্যাপ y j ক্যাপ z k ক্যাপ ঠিক আছে তাহলে এটা মানটা কিভাবে বের করব মানটা যা সিম্পল যে OP ইজ ইকুয়াল টু হবে কত জানো OP ইজ ইকুয়াল টু হবে √ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার সিম্পল ঠিক আছে
সো আমরা একটা ভেক্টর যদি এমন থাকে তাহলে ভেক্টরের মানটা কিভাবে বের করি, জাস্ট কি করব, কম্পোনেন্ট যেগুলো আছে কম্পোনেন্টগুলো স্কয়ারের গুণফল বা সহগ যেটা আছে সহগের স্কয়ারের গুণফল স্কয়ারের যোগফল করে রুট করে দিব, ঠিক আছে। আচ্ছা, সো এবার আমরা এটা একটা ম্যাথ সলভ করে দেখি। দিনাজপুর বোর্ড 17 সালে আসা কোশ্চেন। বলে দেওয়া আছে কি বলতো, বলে দেওয়া আছে এক্স জেড তলে, এক্স জেড তল মানে কি, এক্স অক্ষ বরাবর কিছু আছে, জেড অক্ষ বরাবর কিছু আছে, কিন্তু ওয়াই অক্ষ বরাবর কিছু নাই। বুঝা গেছে? সাপোজ আমি চিন্তা করতে পারি যে এইটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের কি বলতো জেড অক্ষ, এক্স জেড মানে কি আমার এই সারফেসে আছে, মানে এই বোর্ডের মধ্যে আছে, তার মানে ওয়াই অক্ষ বরাবর কিছু নাই, ওয়াই অক্ষ বরাবর 0, ঠিক আছে। তাহলে আমাদের কি বলছে যে এই ভেক্টরের দৈর্ঘ্যটা বের করো। এখন দেখতে পাচ্ছি এই ভেক্টর যেটা দেওয়া আছে, এই ভেক্টরটার কিন্তু এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ তিনটা বরাবরই আছে। তার মানে এখন আমাদেরকে বলছে যে এক্স জেড তলের দৈর্ঘ্য বের করতে হবে। এক্স জেড তলে যদি দৈর্ঘ্য বের করতে যাই তাহলে ওয়াই এর মান 0 ধরে নিতে হবে, ঠিক আছে, মানে ওয়াই অক্ষ কিছু নাই। তাহলে আমরা চিন্তা করতে পারি, আমরা মান যদি বের করতে হয় তাহলে এক্স জেড, তার মানে এটা মান কত হবে, মানটাকে চিন্তা করলাম কিছু একটা, ধরো এ ইজ ইকুয়াল টু, চিন্তা করলাম এক্স এর দিকে শক কত, এক্স এর দিকে শক হচ্ছে 3, তাহলে 3 স্কয়ার। তারপর আমাদের ওয়াই অক্ষের মান 0, তাহলে জেড অক্ষের দিকে 4 স্কয়ার নাকি, তাহলে 4 স্কয়ার, তাহলে এটা হবে তার মান, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তাহলে দেখতে পাচ্ছি 5 নাকি, তাহলে 5। ওকে, আগাই। এবার আমরা দেখবো যে আচ্ছা, এবার দেখো আমাদেরকে কি বলে দেওয়া আছে। দেখো আমাদেরকে বলছে যে পি কিউ ভেক্টরের সমান্তরাল একটি একক ভেক্টর নির্ণয় করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, আমাদের একটা জিনিস গ্রাফ দেওয়া আছে, কি জানো, পি একটা বিন্দু দেওয়া আছে, কিউ আর একটা বিন্দু দেওয়া আছে, পি একটা বিন্দু, কিউ একটা বিন্দু। তাহলে আমাদেরকে বলছে পি কিউ বরাবর একক ভেক্টর বের করতে বলছে, ঠিক আছে। তাহলে পি কিউ বরাবর যে ভেক্টর যেটা আছে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে পি কিউ বরাবর ভেক্টর হচ্ছে আমাদের এইটা, তাহলে এইটা আমাদেরকে বের করতে হবে। বুঝা গেছে? তাহলে আমাদেরকে বলতে হবে পি কিউ বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা মাথায় রাখবো যে আমাদের পি এর যে স্থানাঙ্ক দেওয়া আছে এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো পি এর অবস্থান ভেক্টর। তাহলে ওপি এটাকে আমরা লিখতে পারি টুয়াইস আই ক্যাপ, তারপর মাইনাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ। ওকে, তারপর আমি যদি কিউ এর কথা চিন্তা করি তাহলে কিউ এর স্থানাঙ্ক দেখে চিন্তা করতে পারি যে ও কিউ ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, ও কিউ ইজ ইকুয়াল টু পাচ্ছি আমি মাইনাস টুয়াইস আই ক্যাপ প্লাস টুয়াইস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, ঠিক আছে। তাহলে মাইনাস টুয়াইস আই ক্যাপ, টুয়াইস জে ক্যাপ প্লাস হচ্ছে কে ক্যাপ, ঠিক আছে। এই হচ্ছে জিনিসপাতি। এখন আমাকে বের করতে হবে পি কিউ। সো মাথায় রাখবা যে দুইটা ভেক্টর মানে দুইটা বিন্দু, কি বলতেছি, একটা ভেক্টর যদি বের করতে হয়, ভেক্টরের ক্ষেত্রে আমরা মাথায় রাখবো যে ভেক্টর মানে কি। দেখো আমি পি কিউ যদি বের করি তাহলে পি এর একটা প্রথম বিন্দু আছে, কিউ হচ্ছে শেষ বিন্দু নাকি। তাহলে এই যে পি কিউ যেটা বের করতেছি এইটার আমাদের স্থানাঙ্ক ইজ ইকুয়াল টু কি হবে জানো, এটাকে আমরা চিন্তা করতে পারি এটা সরণ। তাহলে সরণ ভেক্টর ইজ ইকুয়াল টু কি হবে জানো, শেষ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দুর অবস্থান ভেক্টর, শেষ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দুর অবস্থান ভেক্টর, ঠিক আছে। তাহলে আমরা একটু মাথায় রাখবো, ধরো আমি যদি আর বের করতে যাই, আর ইজ ইকুয়াল টু হবে আর ফাইনাল ভেক্টর যেটা আছে মাইনাস আর ইনিশিয়াল, কোন একটা সরণ ভেক্টর আর ইজ ইকুয়াল টু হবে তার আদি বিন্দু শেষ বিন্দু যেটা আছে সেটার অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দু যেটা আছে আদি বিন্দুর অবস্থান ভেক্টর। বুঝা গেছে? এটা আমরা একটু মাথায় রাখবো, ঠিক আছে। তাহলে পি কিউ যদি চিন্তা করি তাহলে শেষ বিন্দু কোনটা, কিউ না, তাহলে কিউ এর অবস্থান ভেক্টর সেটা হচ্ছে আমাদের ও কিউ মাইনাস কার অবস্থান ভেক্টর, পি এর অবস্থান ভেক্টর, তাহলে ওপি, ঠিক আছে। তাহলে ও কিউ ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, ও কিউ ইজ ইকুয়াল টু পাচ্ছি মাইনাস টুয়াইস আই টুয়াইস জে প্লাস কে মাইনাস মাইনাস দেখতে পাচ্ছি ওপি, ওপি দেখতে পাচ্ছি টুয়াইস আই মাইনাস জে প্লাস 3k। ওকে, তাহলে এবার যা যোগ বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি মাইনাস 2 আই ক্যাপ আর এখানে দেখতে পাচ্ছি 2 আগে মাইনাস আছে, তাহলে মাইনাস 2 কত হলো, মাইনাস 4, তাহলে মাইনাস 4 আই ক্যাপ। তারপর টুয়াইস জে আর হচ্ছে মাইনাস মাইনাস প্লাস প্লাস হচ্ছে প্লাস জে, তার মানে পাচ্ছি কত 3j ক্যাপ, কে ক্যাপ, তারপর মাইনাস আর মাইনাস কত হয়ে গেল, মাইনাস 3 আর হচ্ছে প্লাস 1, তাহলে মাইনাস 2k ক্যাপ। বুঝা গেছে? আচ্ছা, সো আমরা আরেকবার দেখি, যেটা হচ্ছে আমাদের মাইনাস 2 আর হচ্ছে মাইনাস 2, তাহলে মাইনাস 4, তাহলে 2 আর প্লাস 1 মাইনাস মাইনাস প্লাস 3 কে আর এখানে আছে কত মাইনাস 3, তাহলে মাইনাস 2k, ঠিক আছে। সো ভুল হইতে পারে, সো ভুল হলে একটু ক্যালকুলেশনে দেখে নিও আর কি, ঠিক আছে। যাই হোক, সো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। সো পি কিউ ইজ ইকুয়াল টু পাচ্ছি এইটা, পি কিউ ইজ ইকুয়াল টু পাচ্ছি কি এইটা। এখন আমাদেরকে কি পি কিউ বের করতে বলছে না তো ভাই,
আমাকে বলছে পিকিউ এর দিকে একক ভেক্টর, সমান্তরাল একক ভেক্টর বের করতে হবে। সিম্পল জিনিস, কি করবা জানো? পিকিউ ভেক্টর নিব, পিকিউ ভেক্টরের মান দ্বারা ভাগ দিয়ে দিব। পিকিউ নিব, পিকিউ ভেক্টর নিব, পিকিউ ভেক্টরের মান দ্বারা ভাগ দিয়ে দিলে আমি ওইটার দিকে একক ভেক্টর পেয়ে যাবো। ঠিক আছে, এই হচ্ছে জিনিসপাতি। আচ্ছা, এখন মাঝে মাঝে এটা একটা কনফিউশন হইতে পারে যে সমান্তরাল বলতে আসলে কি বোঝাচ্ছে, ওটা দিকে বোঝাচ্ছে, বিপরীত দিকে, দুইটাই বোঝাচ্ছে। যদি দুইটাই বোঝায় তাহলে এটা হচ্ছে তার একই দিকে, পিকিউ এর দিকে একক ভেক্টর। এদিকে যদি একটা মাইনাস দিয়ে দেয় তার বিপরীত দিকে, তার মানে আমরা দিতে পারি প্লাস মাইনাস। প্লাস মানে হচ্ছে পিকিউ এর দিকে, মাইনাস দিয়ে বোঝাচ্ছে তার বিপরীত দিকে, তাহলে এটা আমরা সমান্তরাল বুঝাই ফেললাম। ঠিক আছে, সো এটাই হওয়ার কথা ছিল প্লাস মাইনাস পিকিউ, বাট তোমাদের দেখবা যে অনেকগুলো বইতে জাস্ট পিকিউ মানে পিকিউ এর দিকে একক ভেক্টরটাকে আমরা সমান্তরাল একক ভেক্টর বলি। ঠিক আছে, সেটা একটু কনফিউশন আছে, সো তুমি স্যারদেরকে একটু জিজ্ঞেস করে নিবা যে স্যারটা আসলে কোনটা প্রেফার করে আর কি। আচ্ছা, এরপরে দেখো আমরা একটু দেখি, আমাদেরকে বলে দেওয়া আছে যে এটা কাইন্ড অফ একটু নিজে একটু প্র্যাকটিস করবা। দেখো আমাদেরকে বলে দেওয়া আছে এ বি সি দেওয়া আছে, বলছে এ মাইনাস বি এর মান গ্রেটার দেন বি মাইনাস সি এর মান, আর হচ্ছে আমাদের এ মাইনাস সি এর মান সবচেয়ে ছোট আর কি, এটা আমাদেরকে বের করতে বলছে। ঠিক আছে, সো তুমি তো নর্মালি এটা পারবা, তাও জাস্ট আমি একটু দেখাই দিই, হালকা পাতলা একটু দেখাই দেবো আর কি। দেখো, তো আমাদেরকে বের করতে হবে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি যদি বের করি তাহলে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কত হবে? এ পাচ্ছি 4i ক্যাপ প্লাস টুয়াইস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ মাইনাস বি। বি এর মান দেখতে পাচ্ছি কত জানো? আমি ডিরেক্ট লিখে ফেলি। ঠিক আছে, মাইনাস যেহেতু আছে তার মানে এই সবগুলা উল্টায় যাবে নাকি? উল্টায় যাবে মানে হচ্ছে প্লাস আই ক্যাপটা হয়ে যাবে মাইনাস আই ক্যাপ, মাইনাস 2j ক্যাপ হয়ে যাবে 2j ক্যাপ প্লাস 2j ক্যাপ, আর এটা হবে কত? প্লাস কে ক্যাপ। এই তো জাস্ট এবার যোগ বিয়োগ করবো। ঠিক আছে, যোগ বিয়োগ করলে দেখতে পাচ্ছি কত? 4 আর মাইনাস 1, তার মানে কত? 3। 2 আর 2 কত দেখতে পাচ্ছি? 4। মাইনাস আর মাইনাস কাটাকাটি, শেষ শেষ 0 শেষ। এটা হচ্ছে আমাদের কথা এ মাইনাস বি। তাহলে এটা মান বের করে ফেলতে পারবো? পারবো তো। এ মাইনাস বি ইজ ইকুয়াল টু রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, শেষ। এখান থেকে করে ফেললে আমি এ মাইনাস বি এর মান পেয়ে যাবো। এরপর জাস্ট বি মাইনাস বি সি বের করবা, এ মাইনাস সি বের করবা। ঠিক আছে, সো এটা নিজেরা প্র্যাকটিস করবা, সেলফ প্র্যাকটিস। ওকে, আগাই। এবার আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের কি বলতো, বলে দেওয়া আছে যে আমাদের নিচের উদ্দীপকে লক্ষ্য করো, যেখানে বসে নিচের উদ্দীপক লক্ষ্য করো, নিচের উদ্দীপক নাই, যাই হোক বলছে যেখানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এ দেওয়া আছে, বি দেওয়া আছে, বলছে যে ও এ বি, ও এ ও বি বিন্দু সমূহ সংযোগে গঠিত ত্রিভুজ সমূহ এটি সমকোণী ত্রিভুজ কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। সো নর্মালি আমরা বুঝি যে সমকোণী ত্রিভুজ হওয়ার জন্য কি লাগে? এটা অতিভুজ লাগে। অতিভুজ স্কোয়ারটা কি হবে বলতো? অতিভুজ স্কোয়ারটা হবে বাকি দুইটা স্কোয়ারের যোগফল। ঠিক আছে, এমনই হওয়ার কথা নাকি? আচ্ছা, সো আমরা একটা স্থানাঙ্ক ব্যবস্থা চিন্তা করে ফেলি। এই একটা ওকে, সো এই হচ্ছে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা, যেখানে আমাদের মূল বিন্দু পেয়ে গেছি, তাহলে আমাদের দুইটা বিন্দু লাগবে, এ লাগবে। তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের এ বিন্দু। এ স্থানাঙ্ক দেখতে পাচ্ছি কত? 331। তাহলে ওখানে দেখতে পাচ্ছি বি হচ্ছে আমাদের এইটা, বি দেখতে পাচ্ছি কত? 4 মাইনাস 5 দেখতে পাচ্ছি কত? আমরা দেখতে পাচ্ছি 331 তারপর 4 মাইনাস 5 1। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমি যেটা চিন্তা করতে পারি যে আমি যদি ত্রিভুজ চিন্তা করি, তাহলে আমরা এখান থেকে আমরা চিন্তা করতে পারি মানে ত্রিভুজের জন্য আমাদের কি কি লাগে? দেখো, ত্রিভুজের জন্য আমাদের বাহুগুলো যোগ করে দিতে হবে নাকি? এইটা একটা বাহু, এখানে আমরা এটাকে বলতে পারি 0। ঠিক আছে, তাহলে ও এ ও বি পেয়ে যাবো, তারপর এখান থেকে আমরা ও এ পেয়ে যাব, আর এখান থেকে আমরা চাইলে এ বিও বের করে ফেলতে পারবো, বা ও বিও বের করে ফেলতে পারবো, চাইলে এ বি বের করে ফেলবো। ঠিক আছে, ওকে, এই গেল। এখন তুমি চিন্তা করতে পারো যে আমি এখান থেকে কি কি জানি। দেখো, এখান থেকে আমি জানি ও বি, না ও এও জানি, ওই জানি না, ওই জানবো তো নাকি? তার মানে আমি এ স্থানাঙ্ক জানি, এ বিন্দু স্থানাঙ্ক যদি জেনে যাই তাহলে আমি ও এ তো জানবো। সেটা কত হবে? 3i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ নাকি? ওকে, তাহলে এখান থেকে আমি আরো কি পাবো বলো তো? আরো পাবো হচ্ছে আমাদের ও বি পেয়ে যাব,
ওবি, ওবি যদি আমি বের করতে চাই তাহলে আমাদের কত হবে 4i মাইনাস 5j প্লাস কে প্লাস কি কে। ওকে, তাহলে এই হচ্ছে জিনিসপাতি। তাহলে আমি ও এ জানি, ও বি জানি। এখন আমরা ধরো সাপোজ এবি বের করবো, ঠিক আছে? এবি বের করতে পারবো না? হ্যাঁ পারবো তো। এবি ইজ ইকুয়াল টু কি পাবো? এবি ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে আমাদের ওবি মাইনাস ও এ। তাহলে ওবি ইজ ইকুয়াল টু কি দেখতে পাচ্ছি? ওবি ইজ ইকুয়াল টু দেখতে পাচ্ছি এই যে এইটা, তার মানে 4i মাইনাস 5j প্লাস কে। ওকে, তাহলে ও এ তাতে জাস্ট মাইনাস করতে হবে নাকি? তাহলে দেখতে পাচ্ছি আমাদের 3i মাইনাস 3j মাইনাস কে। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি কত এখানে 4 আর এখানে -3, তাহলে কত হবে? শুধু 1। ওকে, -5 আর -3 কত হবে? -8। এখানে মাইনাস প্লাস আর মাইনাস কাটা যাচ্ছে কাটা শেষ। তাহলে এখান থেকে আমি একটা কাজ করতে পারি, কি দেখতে পারি? আমি বাহু মানে একটা ত্রিভুজ যদি চিন্তা করি, ও এ বি যদি চিন্তা করি, তাহলে ও এ বি ত্রিভুজের মধ্যে আমি কি বের করে ফেলতে পারলাম? যে তিনটা বাহু এর ভেক্টর রূপটা পেয়ে গেছি। তাহলে এখন আমি জাস্ট মানটা বের করি। চলো মানটা বের করতে পারবো না? মান বের করতে পারবো তো নাকি? আচ্ছা দেখি মান কিভাবে বের করি। দেখো মানটা যদি আমি বের করতে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এইটা মানটা কত হবে? এইটা মানটা হবে রুট অফ, এটা এখানে না লিখি, সমান দিলে খারাপ দেখাচ্ছে। যাই হোক, যে আমি লিখবো যে ও এ যদি বের করতে যাই, ও এর মান কত হবে? ও এর মান কত হবে? 3 স্কোয়ার মানে 9, 3 স্কোয়ার মানে 9, কত হবে? 1 ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু হবে কত? 18 19 নাকি? ওকে, সো এখান থেকে আরো কাজ করি। তাহলে আমরা ওবি বের করি। ওবি ইজ ইকুয়াল টু কত হবে? 4 স্কোয়ার মানে হচ্ছে 16, 5 স্কোয়ার মানে 25, আর 1 মানে হচ্ছে 1 স্কোয়ার মানে 1। ওকে, তাহলে এটা দেখতে পাচ্ছি কত? রুট ওভার 16 প্লাস 25 প্লাস 1, রুট ওভার 42। ওকে, তারপর এবি যদি বের করি, এবি বের করলে কত হবে? এবি দেখতে পাচ্ছি 1 প্লাস 8 8 64, কত? 8 8 64, তাহলে হচ্ছে রুট ওভার 65। ওকে, এই গেল। তাহলে আমি তিনটা বাহুর মান বের করে ফেলছি। আচ্ছা, এখন তোমার কাছে কি মনে হয় যে অতিভুজ যদি হয়, ধরো একটা সমকোণী ত্রিভুজ ধরে নিলাম, তাহলে অতিভুজ কোনটা হবে? অতিভুজ হবে অবশ্যই বড়টা, অবশ্যই কি বড়টাই তো হবে নাকি? আচ্ছা, তাহলে এখন যদি বড়টা হয় তার মানে এখানে বড় কোনটা আছে? বড় কোনটা আছে চিন্তা করো। বড় আছে এখানে রুট ওভার 19 42 45 65 হওয়ার কথা বড়। তাহলে 65 যদি বড় হয় তাহলে আলটিমেটলি আমরা দেখবো যে এটা স্কোয়ার রুট ওভার 42 স্কোয়ার প্লাস রুট ওভার 19 স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের রুট ওভার 65 কিনা, রুট ওভার 65 হোল স্কোয়ার কিনা। মানে যদি সমকোণী ত্রিভুজ হইতো তাহলে আমরা দেখি এটা কি সমান। দেখো তো, এটা স্কোয়ার করলে 42, এটা স্কোয়ার করলে 19, তাহলে 42 প্লাস 19 কত হলো? 61। বাট এটা তো আমরা দেখতে পাচ্ছি 65 ভাই। 8 8 64 প্লাস 1 65, এটা ইজ ইকুয়াল কি 65 না? হয় কি আনসার? হয় না তো, 61 হওয়ার কথা ছিল, বাট এখন আমরা দেখতে পাচ্ছি 65, তাহলে এটা হয় না। তাহলে এটা কি সমকোণী ত্রিভুজ গঠন করে না। সিম্পল কথা হয়েছে। এই সমকোণী ত্রিভুজের শর্ত তো এটাই নাকি, পিথাগোরাস বলে গেছে। আচ্ছা আগাই, এবার আমরা চলে যাব আমাদের মেইন যে টপিক, মানে এখানে আমাদের থেকে বেশি আসার মতো যে কোশ্চেনটা, সেটা হচ্ছে আমাদের নদী নৌকার ম্যাথ নাকি। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি? নদী নৌকার ম্যাথ। আচ্ছা, সো নদী নৌকার ম্যাথে আমরা আসলে এখানে বেশি ফোকাস করবো প্র্যাকটিসেই, কারণ এখানে আসলে আমাদের থিওরিতে অত বেশি জানে লাভ নাই। এতটুকু মাথায় রাখো যে আমাদের কি হয় বলতো, আমাদের একটা নৌকার উপরে কয়টা বেগ কাজ করে বা কয়টা ভেক্টর কাজ করে আমরা যদি চিন্তা করি। নৌকা নিজে একভাবে চলতে চায়, সেটা হচ্ছে আমাদের নৌকার বেগ। আবার স্রোত কি করে? একদম এই দিকে নিতে চায়। তাহলে দুইটা বেগ কাজ করতেছে বা দুইটা ভেক্টর রাশি কাজ করতেছে, একটা নৌকার বেগ একটা স্রোতের বেগ। তাহলে দুইটা লব্ধি বরাবরই কে যাবে? এই লোকটা যাবে বা হচ্ছে এই নৌকাটা যাবে। এই হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট, ঠিক আছে? সো এখন দেখো, আমি যদি চিন্তা করি যে আমরা এটাকে যত থিওরি চিন্তা করি না কেন, এটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে এখানে আমাদের এইটা যদি হয়, ইউ যদি হয় আমাদের স্রোতের বেগ, ভি যদি হয় আমাদের নৌকার বেগ, তাহলে মধ্যবর্তী কোণ ধরো চিন্তা করলাম আলফা, তাহলে স্রোতের সাথে এই কোণটাকে ধরলাম আমরা আলফা, আলফা কোণ উৎপন্ন করলো, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে ভাগ করতে পারি চিন্তা করো তো, কিভাবে ভাগ করতে পারি? এই ভিটাকে আমরা ভাগ করতে পারি এই দিকে কত? ভি কজ আলফা, এই দিক বরাবর চিন্তা করতে পারি ভি সাইন আলফা, ঠিক আছে? তার মানে এখন আমাদের এই ভিটা নাই, এই ভিটা নাই, আছে কি বলতো? আছে হচ্ছে আমাদের ভি কজ আলফা, ভি সাইন আলফা, আর আছে আমাদের ইউ, হইলো? আচ্ছা, এবার আমি চিন্তা করলাম যে এইটা আমাদের এক্স অক্ষ,
এইটা আমাদের কি বলতো ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষ কি আছে বলতো, এক্স অক্ষ দেখতে পাচ্ছি এইটার যে আমাদের ভেক্টর যেটা আছে ইউ আর ভি কস আলফা একই দিকে কাজ করতেছে, তাহলে দুইটা যোগফলই তো লব্ধি হবে নাকি। তাহলে আমি দেখতে পাচ্ছি এক্স অক্ষ কি করতেছে, ইউ প্লাস ভি কস আলফা কাজ করতেছে, ওয়াই অক্ষ বরাবর কি কাজ করতেছে, শুধু ভি সাইন আলফা। তার মানে এখান থেকে আমি একটা জিনিস বলতে পারবো যে এক্স অক্ষ বরাবর যেটা কাজ করতেছে সেটা কি করতেছে, তাকে কোথায় নিয়ে যাচ্ছে, তাকে ওইদিকে যেয়ে যাচ্ছে, নদী বরাবর নিয়ে যাচ্ছে, স্রোত বরাবর নিয়ে যায়, স্রোত বরাবর নিয়ে যায়, ঠিক আছে। ওকে, এটা মুছে দিই। আর আমাদের ইউ ইউ বরাবর যেটা আছে ভি সাইন আলফা, ভি সাইন আলফা কি করে বলো, এইটাই আসলে আমাদের মেইন কাজ। এইটা আমাদের কি করে বলো তো, নদী পারাপার করে। এটা আমাদের কি করে বলো তো, নদী পারাপার করে। নদী পারাপার করে, তার মানে নদী পারাপার করতে আমাদের কোন ভেলোসিটিটা কাজ করতেছে, আমাদের ভি সাইন আলফা। সিম্পল কথা, কে কাজ করতেছে, ভি সাইন আলফা। আচ্ছা, এখন আমি যদি চিন্তা করি যে এই বরাবর চলে আসছি, তাহলে আমরা দেখতে পাই এখানে আমাদের বের বলছে যে নদী লব্ধি বেগটা বের করতে হবে। লব্ধি বেগ তো তুমি বের করে ফেলতে পারবা না। ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ আলফা হইলে তাহলে রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার কজ আলফা এগুলো বের করে ফেলতে পারবা। সো আমরা যেটা নিয়ে কনসার্ন যে আমরা এক্স অক্ষ বরাবর একটা কাজ করতেছে, ওয়াই অক্ষ বরাবর আরেকটা কাজ করতেছে, ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে ভি সাইন আলফা, এক্স অক্ষ বরাবর কাজ করতেছে কি বলতো, ইউ প্লাস ভি কজ আলফা কাজ করতেছে, রাইট। আচ্ছা, তাহলে আমি চিন্তা করতে পারি যে আমাদের নদী পারাপারের সময় যদি বের করতে চাই, নদী পারাপারে কি সময় বের করতে চাই, তাহলে আমি জানি যে এইখানে কোনো ধরনের ত্বরণ কাজ করতেছে না, তাহলে আমরা জানি যে মেইন সূত্রটা কি বলতো, এস ইজ ইকুয়াল টু কি, ভি ইন্টু টি। আচ্ছা, এখন দেখো আমি যদি চিন্তা করি যে আমাদের এই যে নদী যেটা আছে, এই যে যেটা নদী আছে, এইটা নদী পারাপার হইতেছে এই ডিস্টেন্সটা কত জানো, ধরে নেই যে এই ডিস্টেন্সটা আমাদের কি ডি, নদীর প্রস্থ, নদীর কি প্রস্থ। তাহলে এটা কি বলো, এটা হচ্ছে আমাদের কি বলো তো, নদীর প্রস্থ বা প্রশস্ততা সাউন্ডস গুড। আচ্ছা, তাহলে আমি চিন্তা করতে পারি ডিস্টেন্স ওয়াই অক্ষ বরাবর ডিস্টেন্স কত, ডি, ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি কত, ভি সাইন আলফা, আর আমাদের টাইম কতটুকু লাগতেছে, এই যে টি। তাহলে নদী পারাপারে কত টাইম লাগতেছে সেটা ইজ ইকুয়াল টু হবে কত, টি বাই ভি সাইন আলফা। এটা একদম ইউনিভার্সাল, তুমি যে কোনো কেসই নাও না কেন এইটা আমাদের মানতেই হবে, এইটা আমাদের মাস্ট। টি ইজ ইকুয়াল টু কত হবে, ডি বাই ভি সাইন আলফা। মধ্যবর্তী কোণ যদি বের করে দিয়ে দেওয়া থাকে ওটা বের করবা, ডি দেওয়া থাকবে, ভি দিয়ে টি বের করে ফেলতে পারবা যে কত টাইম পরে ওখানে নদী পারাপার করতে পারবে। বুঝা গেল? এখান থেকে আমরা চাইলে এভাবে বের করে ফেলতে পারি আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি চিন্তা করি যে হ্যাঁ একটু থেকে আমরা এখান থেকে পেয়ে গেছি, রাইট। আচ্ছা, এখন যদি আমরা কয়েকটা কেস চিন্তা করি, সেটা হচ্ছে আমাদের এখান থেকে আমাদের দুইটা কেস হইতে পারে, মানে তিনটা কেস হইতে পারে মেইনলি, যেটা হচ্ছে জেনারেল কেস, আমি কোনো কিছু মাথায় রাখলাম না, কোনো ধরনের শর্ত রাখলাম না, বাট আরও ওইটা একটা কেস হইতে পারে যেটা আমরা মোটামুটি দেখলাম। এখন আমরা যদি চিন্তা করি যে আমি যদি সর্বনিম্ন দূরত্বে নদী পারাপার হইতে চাই, একদম সর্বনিম্ন দূরত্বে নদী পারাপার হবো, তাহলে আমাদের কি করতে হবে চিন্তা করো। আমি এই হচ্ছে আমাদের একটা নদী পার, এই হচ্ছে আমাদের আরেকটা নদীর পার। এখন হচ্ছে আমাদের একটা কি লাগবে, এই হচ্ছে আমাদের ধরো নৌকাটা, এই হচ্ছে আমাদের সেই নৌকাটা। এখন আমাদের কি করতে হবে, সর্বনিম্ন দূরত্বে নদী পারাপার করতে হবে নাকি। তার মানে এই দুইটা পারের মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব কোনটা চিন্তা করো তো, একদম লম্ব দূরত্বটা না, এটা একটু মাথায় রাখবা। এটা কিন্তু আমরা আগেও শিখে আসছি, যে মানে ক্লাস 9-10-ও শিখে আসছি যে দুইটা সমান্তরাল রেখার মধ্যে সবচেয়ে কম দূরত্ব বা সর্বনিম্ন দূরত্ব, তাদের মধ্যে লম্ব দূরত্বটা, এই যে লম্ব দূরত্বটা আছে এই বরাবর যদি যাইতে পারি তাহলে আমি সর্বনিম্ন দূরত্বে নদী পারাপার করতে পারবো। এখন তুমি চিন্তা করতে পারো যে এই বরাবর আছে আমাদের, এই বরাবর আছে আমাদের কি বলতো, এই বরাবর আছে আমাদের, এই বরাবর আছে আমাদের কি বলো, এই বরাবর আছে আমাদের ইউ। তাহলে ভি কোন দিকে গেলে ইউ আর ভি এর মধ্যবর্তী যে লম্ব দূরত্ব, মানে ইউ আর ভি এর যে লব্ধি আছে ওই লব্ধি বরাবরই তো নৌকাটা যাবে নাকি। তাহলে ইউ এ দিকে যাচ্ছে, ভি কোন দিকে গেলে লব্ধি এই দিকে যাবে চিন্তা করো, লব্ধি এই দিক বরাবর যাবে, লব্ধিটা হবে এই দিক বরাবর, লব্ধি হবে কোন বরাবর, এই দিক বরাবর। তাহলে আমাদের নৌকা চালাইতে হবে কোন দিকে বলো, নৌকা চালাইতে হবে আমাদের নিশ্চয়ই এই দিক বরাবর কোনো একদিকে। তাহলে এইটা হওয়া যাওয়ার কথা ভি। তাহলে এই কোণটা আমাদের বের করতে হবে যে কত কোণে নৌকা চালালে আমাদের কি করতে হয়, আমাদের ঠিক সর্বনিম্ন দূরত্বে নদী পারাপার করা যায়। বা এটাকে আমরা অন্যভাবে বলি কি জানো, অন্যভাবে বলি
আড়াআড়ি ভাবে নদী পারাপার করতে। আড়াআড়ি মানে কি, এই যে এইভাবে আড়াআড়ি বলতে পারি, বা বলতে পারি কি জানো, ঠিক বিপরীত প্রান্তে পৌঁছাইতে চাই। ঠিক কি বিপরীত প্রান্তে পৌঁছাইতে চাই। আচ্ছা, এখন এখান থেকে আমরা কি করতে পারি জানো, ভিটাকে আবার সেম ভাবে ভাগ করে ফেলতে পারি। আচ্ছা, এখন তার মানে আমরা যদি চিন্তা করি ভি এক্স অক্ষ বরাবর যদি চিন্তা করি, তাহলে কি আছে, ইউ প্লাস ভি কজ আলফা, এটা না, ইউ প্লাস ভি কজ আলফা। আচ্ছা, এখন তুমি চিন্তা করো আমি কোথায় ছিলাম বলো তো, একটা স্থানাঙ্কের কথা যদি চিন্তা করি, আমি ছিলাম এই জায়গায়, পরবর্তীতে কোথায় যাব, এই জায়গায়, টি সময় পরে কোথায় গেলাম, এই জায়গায় গেলাম। আর আমি এক্স অক্ষ বরাবর কি কোনো দূরত্ব অতিক্রম করছি না, ওয়াই অক্ষ অতিক্রম করছি, বাট এক্স অক্ষ বরাবর কোনো দূরত্ব অতিক্রম করি নাই। এক্স অক্ষ বরাবর যদি কোনো দূরত্ব অতিক্রম নাই করি, তার মানে এক্স অক্ষ বরাবর ভেলোসিটি কত হওয়ার কথা, 0। এক্স অক্ষ বরাবর যদি ভেলোসিটি যদি 0 হয়, তার মানে এই পুরো পার্টটার মান 0 হবে, তাহলে এটা ইজ ইকুয়াল টু হবে 0। তাহলে এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো যে আমাদের ভি কজ আলফা ইজ ইকুয়াল টু আমাদের ইউ। তাহলে এখান থেকে আমি বের করে মাইনাস ইউ, তাহলে এখান থেকে বের করে ফেলতে পারবো আলফার মান হবে কত, কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আমাদের জিনিসপাতি। বাট মজার ব্যাপারটা হচ্ছে কি, বেশিরভাগ সময় তোমার কি দেয় জানো, ইউ যদি হয় 5, ভি হবে 10, ইউ যদি হয় 6, ভি হবে 12, মানে দ্বিগুণ দেয়, বুঝছো, মানে আমাদের যে নৌকার বেগটা দ্বিগুণ দেয়। সো দ্বিগুণ দিলে হয় এটা কত হবে বলো তো, এটা হবে -12, -12 এর মান হয় 120 ডিগ্রি। সো বেশিরভাগ ক্ষেত্রে হয় আলফার মান কত, 120 ডিগ্রি। মাথায় রাখতে পারো 120 ডিগ্রি তখনই হবে যখন আমাদের ভি ইজ ইকুয়াল টু কত হবে, টুয়াইস ইউ। ভি ইজ ইকুয়াল টু যখন টুয়াইস ইউ হবে, তখনই আমাদের আসলে আমাদের হবে কত, আলফা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি হবে। তখনই কত হবে, আলফা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি হবে। ঠিক আছে, ওকে। এরপরে যাই, এবার যাবো হচ্ছে আমাদের সর্বনিম্ন সময় নদী পারাপার করতে হবে, একদম অল্প সময় নদী পারাপার করতে হবে। বাট আমরা এর আগে কি করছি বলতো, এর আগে আমরা দেখছিলাম যে আমাদের কতটুকু টাইম লাগে সেটা আমরা দেখছিলাম। ঠিক আছে, এখন টাইম কতটুকু লাগে আমরা দেখি। আমাদের টাইম ছিল, আমাদের বলো টি ইজ ইকুয়াল টু ছিল কত, ডি বাই ভি সাইন আলফা ছিল কত, টি বাই ভি সাইন আলফা। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ডিস্টেন্সটা তো নদী তো আমি চেঞ্জ করতে পারবো না, তাহলে টি হচ্ছে এখানে কনস্ট্যান্ট। আমি নর্মালি আমি চাচ্ছি না যে ভেলোসিটিও চেঞ্জ করতে, তাহলে ভেলোসিটিও থাকলো। তাহলে আমাদের চেঞ্জ করার ওয়েটা হচ্ছে আমি কত ডিগ্রি কোণে যাত্রা শুরু করবো সেটা আমাদের চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এখন তুমি চিন্তা করতে পারো সাইন আলফার মান আমাদের কত লাগবে, সাইন আলফার মান আমাদের লোয়েস্ট নিতে হবে। লোয়েস্ট নিলে হচ্ছে টি বেশি হবে নাকি, না ব্যাপারটা একদমই এমন না, মানে হ্যাঁ এটা ঠিক আছে, বাট আমাদের কি সাইন আলফার মান হাইস্ট নিতে হবে। সাইন আলফার মান যদি আমি হাইস্ট নেই, তাহলে টি এর মান আমি সবচেয়ে কম পাবো নাকি। তাহলে আমি দেখতে পাবো যে এইটার মানটা, সাইন আলফার মানটা -1 থেকে +1 পর্যন্ত হইতে পারে। তার মানে হাইস্ট মান কত, +1। তাহলে +1টা আমরা বসাই দিই। +1টা যদি আমরা বসাই দিই, তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাবো, টি মিনিমাম। টি মিনিমাম ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে আমাদের কত, ডি বাই ভি। টি মিনিমাম ইজ ইকুয়াল টু কি পাবো, ডি বাই ভি। এই হচ্ছে জিনিসপাতি। টি মিনিমাম ইজ ইকুয়াল টু পাবো কি, ডি বাই ভি। তাহলে এখান থেকে আমি একটা জিনিস কি দেখতে পাচ্ছি বলো তো, আমরা দেখতে পাচ্ছি যে সাইন আলফার মান কত, সাইন আলফার মান হচ্ছে আমাদের 1। তাহলে আমি এখান থেকে আলফা মান পাবো হচ্ছে কত, 90 ডিগ্রি। তার মানে আমাদেরকে, আমি যদি 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করে দেই, তাহলে আমাদের কি হবে, ধরো আমি যাচ্ছি, নৌকা যাচ্ছে হচ্ছে এই দিক বরাবর, না সরি স্রোত যাচ্ছে এই দিক বরাবর, আমি যাত্রা শুরু করব এই দিক বরাবর, এই দিক বরাবর। ঠিক আছে, 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করলে আমি সর্বনিম্ন সময় নদী পারাপার হবো, কিন্তু লব্ধিটা হয়তো এই দিক বরাবর যাবে আর কি। বড় এঁকে ফেলছি যদিও, যাই হোক। ঠিক আছে, সো আমরা কয়েকটা ম্যাথ করলে ব্যাপারটা ঠিকভাবে বুঝতে পারবো আর কি। সো আমরা দেখো এখান থেকে যাই কিছু সামারি যদি করি, স্রোতের বেগ হচ্ছে আমাদের এইটা, নৌকার বেগ হচ্ছে আমাদের এইটা, স্রোতের সাথে নৌকার বেগের কোণ হচ্ছে আমাদের মধ্যবর্তী কোণ কত, আলফা। ঠিক আছে, এখন আমরা দেখতে পাই যে আমাদের যদি সর্বনিম্ন দূরত্বে নদী পারাপার হতে হয়, আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই টি। টাইমটা কি হবে, ডি বাই ভি সাইন আলফা। তাহলে আলফার মানটা এখানে বসাই দিবে, পেয়ে যাবো, টি বের করে ফেলতে পারবো। আর সর্বনিম্ন সময় যদি নদী পারাপার করতে হয়, আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি আর টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি, সাইন আলফার মান তখন 1। বুঝে গেছে? আচ্ছা, এবার চলো, এবার আমরা জাস্ট কয়েকটা ম্যাথ করবো। ম্যাথ করলে আলটিমেটলি আসলে আমাদের এই নদী নৌকার ম্যাথ যত আছে সবকিছু আমরা এখান থেকে কভার করে ফেলতে পারবো। ওকে, আচ্ছা চলো দেখি। সো আমরা দেখি যে 1 কিলোমিটার প্রস্থের একটি নদী পারাপার হওয়ার জন্য 2 জন সাঁতারু নদী পারাপার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেছে। ভালো কথা, তাহলে আমরা এখান থেকে কি কি জানি দেখি তো। এখান থেকে আমরা যেটা জানি সেটা হচ্ছে আমাদের প্রস্থ দেওয়া আছে, কত, ডি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 1 কিলোমিটার। সো এখানে আমরা চাইলে এটাকে মিটারে কনভার্ট করে রাখতে পারি আর কি।
1000 মিটার। ওকে, তাহলে আমাদেরকে কি বলছে দেখি, আমাদেরকে বলে দিয়েছে, আচ্ছা এটা কিলোমিটার আওয়ার দেওয়া আছে, তো এখানে কিলোমিটার আসলে রাখা যায়, যাই হোক। সো বলছে প্রথম সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের সাথে এত ডিগ্রি কোণে, এবং দ্বিতীয় সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে আড়াআড়ি নদী সাঁতার কাটা শুরু করে। তাহলে নদীতে স্রোতের বেগ 3 কিলোমিটার, তার মানে আমাদের দেখি আমাদের ইউ দেওয়া আছে কত, 3 কিলোমিটার পার আওয়ার। বলছে প্রথম সাঁতারুর লব্ধি বেগ বের করতে বলছে প্রথম সাঁতারুর লব্ধি বেগ। আচ্ছা, প্রথম সাঁতারুর লব্ধি বেগ বের করতে বলছে, ছি। প্রথম সাঁতারুর ভেলোসিটিও দেওয়া আছে, মধ্যবর্তী কোণ দেওয়া আছে, তাহলে ভেরি স্যাড। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইউ ইজ ইকুয়াল টু কত হবে দেখি, প্রথম সাঁতারু কই, প্রথম সাঁতারুর বেগ কত, ভেলোসিটি কত 6, স্রোতের বেগ কত 3। এটা তো বুঝো, মানে প্রথম সাঁতারুর মধ্যে কি কি বেগ কাজ করতেছে, তার নিজের বেগ 6 কিলোমিটার, আরেকটা কি কাজ করতেছে, স্রোতের বেগ 3। তাহলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, এই যে 60 ডিগ্রি। ওকে, তাহলে এখানে আমরা 60 ডিগ্রি বসাই দেবো, শেষ। তাহলে ইজুকুলটা আমরা ইউ ডাব্লিউ পেয়ে যাওয়ার কথা। রুট তাহলে আমরা দেখতে পাচ্ছি 6 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 3, 6 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 3 ইন্টু cos 60 ডিগ্রি। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 3√7 কি হবে, একক কি হবে, কিলোমিটার পার আওয়ার, যেহেতু সবগুলো কিলোমিটার পার আওয়ারে ছিল, ডাব্লিউ ইকুয়াল হচ্ছে তো ছি এত ইজি কোশ্চেন কোথায় আসে দেখি তো, কোন একটা বোর্ডে আসছে মনে হয়, বোর্ডের কোশ্চেনই হওয়ার কথা, যাই হোক আগাই দেখি। আচ্ছা, সেম কোশ্চেনে দেওয়া আছে, বলছে যে এবার নদীতে স্রোতের বেগ এত, সেম কোশ্চেন বলছে উক্ত প্রতিযোগিতা কোন সাঁতারু আগে নদী পারাপার হতে পারবে, এখন আমাদের টাইমটা বের করতে হবে। আচ্ছা, টাইমটা বের করার জন্য আমরা ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে আমাদের ধরো T1, মানে প্রথম সাঁতারের জন্য টি বের করতে চাইলে আমাদের হবে D/V1 sin alpha 1, বুঝলা, সিম্পল না? আচ্ছা, তাহলে এখন আমরা দেখবো T1 যদি বের করতে চাই তাহলে আমাদের ডিস্টেন্স লাগবে, ডিস্টেন্স আমরা দেখতে পাচ্ছি এই যে 1 কিলোমিটার, তাহলে এখানে আমরা লিখলাম 1, ভি ভেলোসিটি, V1 যদি আমি চিন্তা করি প্রথম ব্যক্তির জন্য, প্রথম সাঁতারুর জন্য 6 কিলোমিটার না, তাহলে এখানে 6 সাইন আলফা, আলফার মান কত ডিগ্রি কোণে যাত্রা শুরু করছিল, সেটা হচ্ছে 60 ডিগ্রি নাকি, তাহলে হ্যাঁ 60, তাহলে এটা বসাই দিলে আমরা পেয়ে যাওয়ার কথা। এখন কিসে পাবো বলো তো, কিসে পাবো, দেখো এটা কিলোমিটার পার আওয়ারে আছে, আর এটা আমাদের কিলোমিটার আছে, কিলোমিটার কাটা যায়, পার আওয়ারটা উপরে চলে গেলে আওয়ার হয়ে যাবে নাকি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1/6 ইন্টু সাইন 60। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 0.2 আওয়ার, তাহলে এটা পাচ্ছি আমি T1। ওকে, তাহলে T2 ইজ ইকুয়াল টু পাচ্ছি আমাদের D/V2 সাইন আলফা 2, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাওয়ার কথা, D কত 1, V2 কত, V2 হচ্ছে 6। ওকে, তাহলে আর মানে কত, আর মানে হচ্ছে আমাদের সাইন 90 ডিগ্রি, মানে আর মানে কি একদম ঠিক বিপরীত প্রান্তে পৌঁছাতে চাচ্ছে নাকি, তাহলে ওকে, তাহলে ইজ ইকুয়াল টু কত পাওয়ার কথা, হচ্ছে 1/6, তাহলে আমরা দেখতে পাচ্ছি 167 বা 17ও চিন্তা করতে পারি, তাহলে 0.17 আওয়ার। তাহলে কে আগে যাবে, এই যে 2 নাম্বার জন কি আগে যাবে, আমরা আগে জানছি না যে 90 ডিগ্রি কোনো যদি যাত্রা শুরু করে তাহলে সর্বনিম্ন সময় যাবে, তাহলে এই যে সর্বনিম্ন সময়। ওকে, এই গেল। এবার আমরা দেখবো অরুণ মাঝির আর বরুণ মাঝি আর কি বরুণ মাঝির ম্যাথ দেখবো। চলো, দেখা আছে যে অরুণ মাঝি 8 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালিয়ে নদীর প্রস্থ বরাবর পার হয়, তাহলে 8 কিলোমিটার ভাবে এভাবে যে কি করে এখানে যায়, এখানে গেল। আচ্ছা, বলছে বরুণ মাঝি কি করছে, ঠিক একই বেগে নদীর প্রস্থ বরাবর নৌকা চালায়, একদম প্রস্থ বরাবর কি নৌকা চালায়, তাহলে নদীর প্রস্থ দেওয়া আছে 2 কিলোমিটার, মানে ডি দেওয়া আছে, এইটা কত কি দেওয়া আছে, এটা দেওয়া আছে আমাদের ডি। আচ্ছা, তাহলে উদ্দীপকে অরুণ মাঝিকে কোন দিকে নৌকা চালাতে হবে, অরুণ মাঝি যে আছে না, এই যে এই মাঝিটা কোন দিকে নৌকা চালাইতে হবে, চালাইলে ঠিক অপর প্রান্তে পৌঁছাতে পারবে, এটা বের করতে বলছে। তাহলে এই আলফাটা বের করতে বলছে, পারবো না, পারবো, সিম্পল। আমরা জাস্ট কি করবো, আলফা ইজ ইকুয়াল টু লিখবো cos ইনভার্স মাইনাস u/v। আচ্ছা,
এখন দেখো এটা খুব সিম্পল একটা ম্যাথ, গ নাম্বার আসতে পারে, বাট এখন ব্যাপারটা হচ্ছে কি মানে তুমি যদি ডিরেক্ট লিখে ফেলো আলফা ইজ হলো cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি, তোমরা তো এইচএসসি দিবা, তো এইচএসসি তে এবং ডিরেক্ট লিখে ফেলে নাম্বার একটু কমাই দিতেই পারে স্যারে, মানে এক লাইনে আনসার দিয়ে দিচ্ছ, 3 নাম্বার তোমাকে দিয়ে দিবে না তো। তো তুমি চাইলে ওই যে আমি যে একটু প্রমাণ করলাম না, ওই অতটুকু প্রমাণ একটু করে দিও আর কি, যদি চাও আর কি, ঠিক আছে। যদি না চাও নাম্বার কাটলে আসলে এটা খুবই খারাপই হবে আসলে। যাই হোক, সো এখান থেকে আমরা দেখতে পাবো যে cos ইনভার্স মাইনাস ইউ দেখতে পাচ্ছি কি, স্রোতের বেগ দেখতে পাচ্ছি 3 আর ভি দেখতে পাচ্ছি 8, সো ভুলেও কিন্তু 120 টাকায় দিও না কিন্তু, তাহলে আমরা দেখতে পাচ্ছি কত হবে cos ইনভার্স মাইনাস 3/8, তাহলে আমি দেখতে পাচ্ছি 112.024 ডিগ্রি। ওকে, এই আলফা আমি পেয়ে গেছি। আচ্ছা আগে আচ্ছা, সো সেম ম্যাথটাতে আমাদের আরেকটু বলে দেওয়া আছে যে উদ্দীপকে কোন মাঝি কম সময় নদী পারাপার হইতে পারবে, কম সময় নদী পারাপার হইতে পারবে কে, অরুণ মাঝি, বুঝা যায় 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করছে। আবার সেম টি এর মান বের করবো, চলো দেখো প্রথমটার ক্ষেত্রে যদি আমি বের করি অরুণ মাঝির কথা যদি চিন্তা করি, তাহলে এখানে লিখলাম ও, তাহলে অরুণ মাঝির জন্য আমাদের ডি তো সেম ভি ও সাইন আলফা ও, তাহলে এখান থেকে আমি বের করতে পারবো ডি, ডিস্টেন্স কত, ডিস্টেন্স দেখতে পাচ্ছি 2 কিলোমিটার, তাহলে 2, ভেলোসিটি দেখতে পাচ্ছি 8, তারপর সাইন আলফা কত, আলফা নট তো আমরা একটুকে বের করছি যে আমাদের এই অরুণ মাঝি কত ডিগ্রি কোণে যাত্রা শুরু করছে, কত ডিগ্রি দেখতে পাচ্ছি 112.024 নাকি, 2/8 ইন্টু সাইন 112.024, তাহলে আমরা দেখতে পাচ্ছি 0.27 আওয়ার। ওকে, আচ্ছা এবার দেখবো আমরা বরুণ মাঝির জন্য আমরা বের করবো হচ্ছে টিবি ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি কত হবে ডি বাই ভিবি, বরুণ মাঝির বেগ, তারপর আলফার মান তো আমরা এখানে জানি, যদিও জানি তাহলে আমরা লিখি, তাও দেখো ডি এর মান দেখতে পাচ্ছি 2, বি এর মান দেখতে পাচ্ছি, আমরা কি সেম অরুণ মাঝি এত নৌকা চালে নদীর প্রস্থ বরাবর যায়, বরুণ মাঝি একই বেগে, তার মানে আমাদের বেগ ভেলোসিটি সেম, তাহলে সাইন কত ডিগ্রি 90 ডিগ্রি, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি না, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2/8 আর কি হবে, তাহলে দেখতে পাচ্ছি 2/8 কত হবে, কমই হওয়ার কথা, তাহলে 0.25 আওয়ার। দেখছো কে আগে যাবে, অবশ্যই বরুণ মাঝি, চেষ্টা আলাদা, সে জানে যে 90 ডিগ্রি কোণে গেলে সর্বনিম্ন সময় যেতে পারবে। আচ্ছা এরপরে আরেকটা কোশ্চেন দেখি আমরা, দেখো এই জিনিসপাতি বলছে চিত্রে স্রোতের নদীতে একজন লোক এর পার হতে অপর প্রান্তে যাওয়ার জন্য 4 কিলোমিটার পার আওয়ার বেগে এসি বরাবর, এই যে এসি বরাবর তার ভেলোসিটি কত, ভেলোসিটি হচ্ছে তার কত, ভেলোসিটি দেখতে পাচ্ছি 4 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে চালা শুরু করে সে অপর পারে মানে হচ্ছে ডিতে, অপরবার ডি বিন্দুতে পৌঁছায়, মানে সে বি বিন্দুতে যাওয়ার কথা ছিল, কিন্তু সে গেছে কোনটায়, ডি বিন্দুতে। কেন বলো তো, কেন বলো, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্রোতের বেগ 2 কিলোমিটার পার আওয়ার, তার বেগ 4 কিলোমিটার পার আওয়ার, দ্বিগুণ না, তাহলে আমরা দেখতে পাচ্ছি আলফার মান কত হওয়া উচিত ছিল বলো, আলফার মান হওয়া উচিত ছিল 120 ডিগ্রি, বাট কত ডিগ্রি হচ্ছে 110 ডিগ্রি, তার মানে সেটুকু লোকেশন ভুল করে ফেলছে, এই জন্য সে বি তে নিয়ে গিয়ে কোথায় যাবে, ডি বিন্দুতে যাবে। আচ্ছা যাই হোক, সো ডি বিন্দুতে গেল, বলছে যে বিডি হচ্ছে আমাদের এই কোণ, এইটা এই যে মানে এইটা হচ্ছে আমাদের কত 0.5 কিলোমিটার, 0.5 কিলোমিটার। বলছে নদীর প্রস্থ দেওয়া আছে এবি, প্রস্থ দেওয়া আছে কত এবি, তাহলে আমাদের বলছে নদীর প্রস্থ বের করতে বলছে, নদীর প্রস্থ বের করতে বলছে। আচ্ছা এখন আমরা যদি একটা স্থানাঙ্ক চিন্তা করি যে আমার এই স্থানাঙ্ক এক্স, এদিকে হচ্ছে ওয়াই, তাহলে এক্স এর দিকে সে কতটুকু গেছে চিন্তা করো তো, এক্স এর দিকে গেছে সে 0.5 বা বিডি পরিমাণ, তাহলে আমি যদি চিন্তা করি এক্স এর দিকে সরণ ইজ ইকুয়াল টু আমাদের কত হবে, ভেলোসিটি ইনটু টাইম, এক্স এর দিকে সরণ ইজ ইকুয়াল টু কি হবে, ভেলোসিটি ইনটু টাইম, তাহলে ভেলোসিটি আমরা জানি কি, আমরা যদি ভাগ করে ফেলি তাহলে আমরা দেখতে পাই যে এটা হয় আমাদের ইউ প্লাস ভি কজ আলফা ইনটু টাইম, এটা না বলো তো, এক্স ইজ ইকুয়াল টু কি জানি, ইউ প্লাস ভি কজ আলফা, এটা আমরা ভেলোসিটি পেয়ে গেলাম এক্স এর দিকে, তাহলে এক্স এর দিকে আমি টাইম বের করে ফেললে আমি টি বের করে ফেলতে পারবো নাকি। তাহলে দেখো আমরা আবার কি জানি বলো তো, আমরা এখান থেকে যে বের করে ফেলতে পারবো যে এক্স ইজ ইকুয়াল টু আমরা জানি ইউ প্লাস ভি কজ আলফা, টাইম ইজ ইকুয়াল টু কি জানি বলো তো, টাইম ইজ ইকুয়াল টু আমরা জানি যে ডি বাই ভি সাইন আলফা,
ডি বাই ভি সাইন আলফা, ঠিক আছে। দেখো এখান থেকে আমরা কি কি জানি আর কি কি জানি না। এক্স এর মান আমি জানি কি বলতো 0.5, এক্স এর মান জানি কত 0.5, ইউ এর মান জানি 2, ভি এর মান জানি 4, আলফার মান জানি কত 110, ভি এর মান জানি 4, আলফার মান জানি 110, জানি না কি এই যে ডিটা, ডিটা মানে কি এই যে এ বিটা জানি না। তাহলে এ বিটা আমরা এখান থেকে চাইলে বের করে ফেলতে পারি। চলো এ বি ইজ ইকুয়াল টু বের করি। দেখো তাহলে এ বির জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে আছে আমাদের 0.5, তারপর গুণ যাবে হচ্ছে এই পার্টটুকু, এই পার্টটুকু হচ্ছে আমাদের 4 ইন্টু সাইন 110, তারপর ভাগ দিব হচ্ছে আমাদের এই পুরো পার্টটুকু, সেটা হচ্ছে আমাদের কত 2 প্লাস 4 ই টু কজ 110, 2 প্লাস 4 কজ 110। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি 2.97 কিলোমিটার হয়ে গেছে, শেষ। এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, এই গেল। তাহলে এখান থেকে আমাদের এইটা আমাদের একটা লাস্ট ম্যাথটাতে জাস্ট আমি একটু বুঝাই দেবো, এটা তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। সো প্রত্যেকটা ক্লাস পরে আমি একটা হোমওয়ার্ক দিব। সো হোমওয়ার্কটা একটু আশা করি চেষ্টা করবা যে আমাদের আমার তো এটা গ্রুপে পোস্ট হবে না, তো গ্রুপের পোস্টে একদম নিচে জাস্ট কমেন্ট করে দিবা, ঠিক আছে। যদি না পারো তাহলে আমাকে মেনশন দিয়ে দেবা, আমি তোমাকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো আর কি, ঠিক আছে। যাই হোক, তোমাকে বলছে যে চিত্রের স্রোতের নদীতে লোক এর পার হতে অপর প্রান্তে যাওয়ার জন্য 4 কিলোমিটার পার আওয়ার থেকে এসি বরাবর, এই একই তো কোশ্চেন। আচ্ছা যাই হোক, সেটা বলছে যে এসি বরাবর, যে একদম এসি বরাবর নৌকা শুরু করলে অপর পারে পৌঁছাতে যে সময় লাগে একই বেগে যদি আমি এবি বরাবর নৌকা চালানো শুরু করি, তাহলে অপর পারে পৌঁছাতে তার চেয়ে কম সময় নাকি বেশি সময় লাগবে? ছি ছি ছি, ভেলোসিটি জানি, জাস্ট আমি বের করবো যে টাইমটা বের করবো, দুইটা ক্ষেত্রে সেম জিনিস। ওকে, যাই হোক, সো এটা তোমাদের থাকবে এইচডব্লিউ। সো আজকের ক্লাস আমাদের এতটুকুই ছিল। লাস্ট আরেকটা লেকচার যদি আমি কমপ্লিট করি, তাহলে আমাদের তোমাদের আসলে ভেক্টর চ্যাপ্টারটা নিয়ে যত ধরনের কনফিউশন আছে, প্লাস যত ধরনের বোর্ডে আসার মধ্যে যতটুকু দরকার হবে, মানে সিলেবাস শেষ করার জন্য যতটুকু লাগে ততটুকু তোমার কমপ্লিট করে দিব, ঠিক আছে। সো দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।